বন্ধুরা, আমরা পড়ছিলাম জেমস বন্ডের দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান। আগের পার্টগুলো মনে আছে তো? আগে কিন্তু অলরেডি আমরা 3 দিন পড়েছি। গল্পটা একটু বড়, আফটার অল জেমস বন্ড বলে কথা, তাই জন্য আমরা আজকে আবার সেটা পড়তে শুরু করেছি। আশা করছি আজকে আমরা এটাকে নিশ্চয়ই শেষ করব। যাই হোক, আগে আমরা কি পড়েছিলাম না, স্কারামাঙ্গা বলে জেমস বন্ড একজনের খোঁজ করছে, যার দ্বারা জেমস বন্ড প্রথমে প্রতারিত হয়েছে এবং এমকেও আক্রমণ করেছিল, যে কিনা জেমস বন্ডের বস। এরপরে স্কারামাঙ্গার খোঁজ করতে 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 এসে স্কারামাঙ্গার খোঁজ পায় এবং স্কারামাঙ্গারই ছদ্মবেশে রয়েছে এবং স্কারামাঙ্গার বডিগার্ড হিসেবে তারই জাহাজে এসে উঠেছে এবং সেখানে আরও বিভিন্ন দস্যুরা এসে উঠেছে এবং সকলকে জেমস বন্ড দরজার বাইরে থেকে তাদের কথাবার্তা ওয়াচ করছে। তো এটা আরও ডিটেলসে রয়েছে, এর মাঝের খুঁটিনাটি বহু তথ্য, কারা সেখানে আছে, কী জন্য, কী ব্যাপার। যেহেতু আমি বই পুরো লাইন বাই লাইন পড়ছি, তাই জন্য ফুল ডিটেলস রয়েছে। আগের দিনের গল্পের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ তোমরা একবার চেক আউট করে নিও থরলি, তাহলে পরে জিনিসটাকে তোমরা অনেক বেশি ক্যাচ করতে পারবে, মানে বুঝতে পারবে যে গল্পটা ঠিক কীভাবে এগোচ্ছে। যাই হোক, চলো আজকের আর সময় নষ্ট না করে তারপর থেকেই আমরা শুরু করি। এরপর স্কারামাঙ্গা সবাইকে থামতে বলে কথা শুরু করে। আমরা এই সমবায় দল যখন গড়েছি তখন কথা হয়েছিল যে একে অপরকে সাহায্য করব। তবে মিস্টার হেনড্রিক্স, আপনাকে সব ব্যাপারটা খুলে বলা যাক। টাকা খাটাবার ব্যাপারে চিনির ওপর নির্ভর করা যায়, এতে হয়তো অনেক সভ্য রাজি হবেন না, কিন্তু চিনির ওপর আমরা লগ্নি করব। যাক, এই মুহূর্তে নিউ ইয়র্ক এবং আমেরিকার অন্যান্য বন্দরের মুখে আমাদের 6টা জাহাজ নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। জাহাজ বোঝাই চিনি, শতকরা 10 ভাগ চিনির দাম না বাড়ালে জাহাজ থেকে মাল খালাস হবে না। এ কথা ওয়াশিংটনের কৃষি দপ্তরও জানে। এর উপর নির্ভর করে আছে মাদক পানীয়র দাম। রাশিয়ায় কথা নয়, বাদই দিলাম, ওদের চিনির সঙ্গে গুড়ের দামও বাড়ছে। রাম ব্যবসায়ীরা চেঁচামেচি শুরু করে দিয়েছে। তারা বলছে যে বাজারে চিনি দুষ্প্রাপ্য হওয়ায় আগেই জাহাজ থেকে মাল খালাস হোক। এর একটা অন্য দিকও আছে। জাহাজগুলো ওভাবে দাঁড়িয়ে থাকায় জাহাজ স্টাফদের মাইনে গুনতে হচ্ছে এবং জাহাজগুলো দিয়ে অন্য কোনো কাজও করানো যাচ্ছে না। এতে $10 লাখ ব্যাপার দাঁড়াচ্ছে ঠিকই, হয়তো হারবো নয় জিতব। যাক, এবার থান্ডারবল হোটেলের কথায় আসি। লোকসানের কিছু নেই, আর আমরা সুবিধা পেলেই আখের খেতে আগুন লাগাচ্ছি। রাস্তাকারী বলে একটা গাঁজাখোরদের দল আছে, তাদের একজনকে আমি গাঁজা যোগাই। ও আমার নির্দেশে আগের খেতে ঝামেলা পাকিয়ে দেবে। তারপর স্কারামাঙ্গা হেনড্রিক্সকে উদ্দেশ্য করে বলে, মিস্টার হেনড্রিক্স, সব জিনিসেই বাড়তির পর কমতি লাভ আছে, তাই চিনির দামও কমবে। মিস্টার হেনড্রিক্স বলল, আমি ওপরওয়ালাদের কথা জানিয়ে দেব, যদিও তারা খুশি হবেন বলে মনে হলো না। যাক, এবার ওই হোটেল সম্বন্ধে কিছু বলুন, যা শুনতে আমরা সবাই উৎগ্রীব। অন্য সকলেও কথায় সম্মতি জানালো। এর জবাবে স্কারামাঙ্গা এক বিরাট ফিরিস্তি দিতে আরম্ভ করলো। বন্ড তাতে তেমন কোনো উৎসাহ বোধ করলো না। ফেলিক্স লিটারের সমস্তই রেকর্ড রাখে, আর ওই ম্যানেজারটি আসলে সিআইএর লোক। ওর নাম নিকলসন। ওর কাজ হেনড্রিক্সের ওপর নজর রাখা। হেনড্রিক্স কেজিবির ওপর তলার লোক। জেনিভাতে তাদের যে লোকটি আছে তার ভার ইতালির ওপর। হেনড্রিক্সের যদিও হেগে থাকে, কিন্তু কার্যক্ষেত্র হাভানা এবং ক্যারিবিয়ান। আবার লিটারকে সিআইএ ধার নিয়েছে, কারণ জামাইকা সম্বন্ধে সে পুরো ওয়াকিবহাল। আগেরবার বন্ডের সঙ্গে কাজ করার সময় সে এই অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তার দলের প্রত্যেক লোকের কী কাজ সে সম্বন্ধে খবর সংগ্রহ করা, এবং প্রত্যেকেই এক একটা নাম করা গুন্ডা। ওদিকে গ্যাঙ্গেরেলা নামে লোকটি মাফিয়া। এই প্রথম কেজিবি এবং মাফিয়া একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে, সেটা খুবই বিপজ্জনক। বন্ড ভাবে যে করেই হোক এই কাজ বন্ধ করা দরকার, প্রয়োজন বোধে একজন খুনও হয়ে যেতে পারে। নিকলসন একজন ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ। কনফারেন্স রুমে স্কারামাঙ্গার নিজস্ব টেপ রেকর্ডারের তার খুঁজে বার করে তা থেকে একটা লাইন ট্যাপ করে নিকলসন তার নিজের টেপ রেকর্ডারের সঙ্গে লাগিয়ে নিয়েছে। এতে বন্ড খানিকটা নিশ্চিন্ত।
শুধু নিজের কৌতূহল মেটাবার জন্য ও কান খাড়া করে আছে, আর যে কথাগুলো টেপের আওতার বাইরে তাও সে শুনে নিচ্ছে। বন্ড এখানে কি কাজ করতে এসেছে তা জানতে পেরে লিটার কম অবাক হয়নি। পরে ঠিক হলো এরা তিনজনে একসঙ্গে কাজ করবে, তবে তা দূর থেকে। হঠাৎ দেখা করার প্রয়োজন হলে কিংবা চিঠিপত্র চালাচালি করার জন্য একটা বাথরুম ঠিক করে নিল, যার কাজ এখনও অনেকটা বাকি। ওদিকে কনফারেন্সের আগে বন্ড নিকলসনের কাছ থেকে প্রত্যেক ঘরের একটা করে চাবি জোগাড় করেছে। তারপর সময় না থাকায় চলে গেছে। বন্ডের একসময় সহকারী ছিল লিটার। দুজন দুজনকে দেখে খুব খুশি হয়েছে। সেই কাজ করতে গিয়েই লিটার তার ডান হাতটা খুইয়েছে। তবে বাঁ হাতে ওর যা টিপ তা দেখার মতো, আর সঙ্গী হিসেবে ও চমৎকার। আবার সময় বুঝে ডান হাতের হুক দিয়ে ও অস্ত্রের মতো কাজ করে। এরপর স্কারামাঙ্গা তার বক্তব্য শেষ করে বললে, তাহলে আসল কথা গিয়ে দাঁড়ালো যে 1 কোটি টাকা লাগবে। আমি বলি একটা হ্যান্ড নোট দিয়ে এই টাকাটা তোলা হোক। ধার হিসাবে এটা আপনারা দিচ্ছেন 10 বছরের জন্য, এবং শতকরা 10 টাকা সুদে। এই কথা শুনে রটকফ চটে গেল। মোটেই না। 1 বছর আগে আমি এবং আমার বন্ধুরা যে মর্টগেজ দিলাম 7%, তার কী হলো? রুবি, এটা না করলে পুরো ব্যাপারটাই বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে অন্যদের মত কি? হেনড্রিক্স বলল, 10% মানে আমার মনে হয় ভালোই। আমি এবং আমার বন্ধুরা $10 লাখ দিচ্ছি, আর আমি ধরে নিচ্ছি যে মিস্টার রফটফ তার বন্ধুদের মর্টগেজের দশা গতবারের মতো হবে না। নিশ্চয়ই, আমি এবং আমার বন্ধুরাও নিচ্ছি 10 লাখ। শ্যাম, তুমি? বিলিয়ন অনিচ্ছা সত্ত্বেও বলল, নিচ্ছি, কিন্তু এই শেষ। মিস্টার গ্যাঙ্গেরেলা? ঠিক আছে, বাকিটা আমি নিলাম। সঙ্গে সঙ্গে গারফিঙ্কেল এবং প্যারাডাইজে একসঙ্গে চেঁচিয়ে উঠল, ইয়ার কি নাকি? তারপর গ্যাংফিঙ্কেল বলল, আমি 10 লাখ নিচ্ছি। প্যারাডাইজ বলল, আমি চাই সমান ভাগ হোক, কিন্তু আমরা রুবির ওপর সুবিচার করছি না। রুবি, তোমার কতটা চাই? তোমাদের ওই ফুটো হ্যান্ড নোটের 1 আতলাও আমি চাই না, রুবি চেঁচিয়ে বলে। আমেরিকায় ফিরে গিয়ে সব নামজাদা উকিলদের ধরছি। যদি ভেবে থাকো যে মুখের কথায় অমনি একটা মর্টগেজ হয়ে গেল, তবে তোমাদের এখনও অনেক কিছু শেখাবার বাকি আছে। স্কারামাঙ্গা এর প্রতিবাদ জানিয়ে বলল, রুবি, এতে তুমি একটা মোটা অংশের টাকা ট্যাক্স ফাঁকি দিতে পারবে, আর আমরা সংগঠন করার সময় ঠিক করেছিলাম যে কেউ কারোর বিরুদ্ধে যাব না। তুমি যা বলছো তা কি ভেবেই বলছো? হ্যাঁ, রুবির সাফ জবাব। তাহলে এইভাবে মত বদলাতে বাধ্য করাবো? সাথে সাথে একটা আর্তনাদ এবং একটা চেয়ার পড়ে গেল। গ্যাঙ্গেরেলা বলল, এই ভালো হয়েছে, রুবির বন্ধুরাও ঝামেলা পছন্দ করে না। ওরা হয়তো এই নিয়ে কোনো কথাই তুলবে না। 1 লাখ করে প্রত্যেকের নামে থাক। তুমি সময় মতো ব্যাপারটা সামলে নিয়েছ, এখন এসব সরানো দরকার। কি করে করবে? কোনো চিন্তা নেই, স্কারামাঙ্গা নিশ্চিন্তভাবে বলল। নদীতে অনেক কুমির আছে, ওরা ওকে ভোগাসে পৌঁছে দেবে, তবে একটু হাত লাগাতে হবে। শ্যাম, লুই, তোমরা এসো। প্যারাডাইজ অনুনয় বিনয় করে বলল, আমায় বাদ দাও পিস্তল, আমি ক্যাথলিক, ধর্মভীরু মানুষ। ওদিকে হেনড্রিক্স বলল, আমি ক্যাথলিক নই, হাত লাগাতে রাজি আছি, অবশ্য যদি দরকার হয়। প্রয়োজন হতে পারে। যাক, আর কোনো কাজের কথা বাকি আছে? বোধহয় নেই। তাহলে মিটিং ভেঙে দেওয়া যাক, এবার একটু ড্রিঙ্কস করা হোক। এর জবাবে গারফিঙ্কেল একটু ভীতিভীত গলায় বলল, 1 মিনিট পিস্তল, ওই যে বাইরে ইংরেজ লোকটা বসে আছে, ও বোধহয় শব্দ শুনে ফেলেছে। স্কারামাঙ্গা এর জবাবে মৃদু হেসে বলল, ওর ব্যাপারে তোমার না ভাবলেও চলবে। ওর মেয়াদ খুবই কম দিনের, হোটেলের অন্য দিনের তুলনায়। তাছাড়া দেখছো না সমুদ্রে কুমিরদের কি খিদে? শুধু রুমিকে খেয়েই কি ওদের খিদে মিটবে? মোটেই না। তাছাড়া আমি ইংরেজদের একেবারে দেখতে পারি না, আর এই বেটায় জেমস বন্ড কিনা তা কে জানে।
তবে ওকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, নাকে তেল দিয়ে ঘুমাতে পারো, ওর ব্যবস্থা আমি করব। বন্ডের কানে যেতে সে একটু হাসল। চোখের সামনে সে যেন সোনালি পিস্তল নাচানো দেখল। তারপর চেয়ারটা সরিয়ে নিয়ে গ্লাসে শ্যাম্পেন ঢেলে জামাইকার পর্যটন বিভাগের একটা বই পড়তে লাগলো। সহসা চাবি খোলার শব্দ হলো। তারপর স্কারামাঙ্গা বেরিয়ে এসে বন্ডকে দেখে বলল, অনেক তো শ্যাম্পেন খাওয়া হলো, এবার গিয়ে ম্যানেজারকে বলো মিস্টার রুবি রটকফ আজ রাতেই চলে যাবেন, তবে অন্যরা থাকবেন। এখন ড্রিঙ্কস এবং ডিনারের ব্যবস্থা হবে, পরে নাচের মেয়েরা আসবে। আর ম্যানেজারকেও বলবে যে কনফারেন্স রুমের একটা ফিউজ উড়ে গেছে, আমি ঘরটা বন্ধ করে রাখতে চাই, যাতে ঘরে কেউ ঢুকতে না পারে, বুঝতে পেরেছ? বন্ড মাথা নাড়ল, অর্থাৎ সব বুঝতে পেরেছে, এবং সমস্ত কিছু তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। পিছনের অফিস ঘরে ওদের তিনজনের এক গোপন বৈঠক বসেছে। এই তিনজন বলতে বন্ড, নিকলসন এবং লিটার। ওরা যা টেপ করেছে তাতে স্কারামাঙ্গাকে ফাঁসিতে ঝোলাতে পারবে। আর বন্ড তো সাক্ষী হিসেবে আছেই। রটকফের দেহ পাচার করার সময় তককে তককে থাকবে, যাতে গারফিঙ্কেল এবং হেনড্রিক্সকে হাতানাতে ধরতে পারে। কিন্তু বন্ডের সম্বন্ধে স্কারামাঙ্গা ওই কথা ঘোষণা করার পর ওরা একটু ঘাবড়ে গেছে। তাই লিটার বন্ডকে বলল, পিস্তল ছাড়া এক পাও হাঁটবে না। আর টাইমস পত্রিকা তোমার মৃত্যু সংবাদ দ্বিতীয়বার পড়তে না হয়, এবং তুমি কীরকম সৎ তা ইংরেজ এবং আমেরিকান কাগজগুলো ফলাও করে লিখেছে। ভাবছি ট্রিবিউলে একটা চিঠি ছেড়েই দিই। তা তো দেবেই, বন্ড হাসে, নইলে বন্ধুর উপকার কী করে করবে? আমার মহত্বের উদাহরণ কি তোমার সামনে কম তুলে ধরেছি? তারপর বন্ড তার ঘরে গিয়ে খানিকটা বেশি পরিমাণে বরবন পান করে ঠান্ডা জলে স্নান সেরে রাত 8:30 পর্যন্ত শুয়ে রইল। এবার ডিনারের সময়। লাঞ্চের চেয়ে ডিনার বোধহয় জমবে। সকলের মেজাজ ভালো। স্কারামাঙ্গা এবং হেনড্রিক্স ছাড়া অন্যরা বেশ নেশা করল, কিন্তু বন্ডকে কেউ বিশেষ কথাবার্তার মধ্যে টানতে চাইল না। আসলে স্কারামাঙ্গা যখন ওদের বলেছে যে বন্ডের দিন ঘনিয়ে এসেছে, তখন তার সঙ্গে কেই বা আলাপ জমাতে চায়। সে কোনো কথা জিজ্ঞাসা করলে ওরা এক কথার উত্তর দিচ্ছে। এবার ডিনারের পাট চুকোতে ঘরটাকে নাচের উপযোগী করে সাজিয়ে তোলার জন্য রাশি রাশি টবের গাছ, কমলালেবু, নারকেল, কলার ঝাড় ইত্যাদি এলো। কিছুক্ষণের মধ্যে লাল ঘাগরা পরা নাচের মেয়েরা আসতে খুব জোরে ব্যান্ড বাজতে লাগলো। তারপর ব্যান্ড থামাতে একটি মেয়ে মাথায় নকল আনারসের টুপি লাগিয়ে হালকা সুরে গান গাইতে শুরু করলো। বন্ডের এসব গান আদৌ ভালো লাগছে না, তাই সে স্কারামাঙ্গার কাছে গিয়ে বলল, মাথা ধরেছে, শুতে যাচ্ছি। স্কারামাঙ্গা এর উত্তরে রেগে গেল, বলল, গেলেই হলো, তোমার যদি মনে হয় জমছে না তাহলে জমাও দেখি, খুব তো জামাইকা যেন ওস্তাদ দেখতে পাচ্ছি। এভাবে কোনোদিন কেউ বন্ডকে চ্যালেঞ্জ জানায়নি। আর যারা নেশা করেছে তারা ঢুলুঢুলু চোখে ওর দিকে তাকালো। তারপর যে যা কোনোদিন করেনি তাই করে বসলো বন্ড। সে স্কারামাঙ্গাকে বলল, $100 এবং আপনার পিস্তলটা দিন। বন্ডের জবাবে স্কারামাঙ্গা একটু হকচকিয়ে গেল, কী করবে ঠিক বুঝতে পারছে না। তখন প্যারাডাইজ বলল, ও যা চায় দিয়ে দাও, দেখাই যাক না কী করতে চায়, নইলে সব যেন জলো জলো হয়ে গেছে। স্কারামাঙ্গা $100 এবং পিস্তলটা বার করে টেবিলের ওপর রাখল। বন্ড পিস্তলটা তুলে নিয়ে দেখল গুলি ভরা আছে কিনা। আছে দেখে সে একটু গেড়ে বসল, কারণ গাইয়ে বাজিয়ে দল যাতে আহত না হয়। তারপর সেই গান গাওয়া মেয়েটিকে লক্ষ্য করে গুলি চালালো। সার্চ লাইটের আলো গিয়ে মেয়েটির ওপর পড়েছে। গুলিতে মেয়েটির মাথার নকল টুপি পড়ে গেল এবং ও মেঝেতে বসে পড়ে দু হাতে মুখ ঢাকে। আর গুলির সেই বিকট আওয়াজে অন্ধকার ঘরে ছুটতে ছুটতে স্টুয়ার্ট এসে হাজির হলো। তারপর বন্ড $100 নোটটা মেয়েটির হাতের মধ্যে গুজে দিয়ে হেসে বলল, তোমায় তাক করে নি, খেলাটা ভালো হয়েছে তো? এরপর নাচের জন্য তৈরি হও দেখি। এরপর বন্ড বাজনাদারদের জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে সর্দারকে? যে লম্বা নিগ্রো লোকটি গিটার বাজাচ্ছিল সে বন্ডের পিস্তলটার দিকে একবার তাকিয়ে বন্ডের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আমি স্যার। তোমার নাম কি? কিং টাইগার। কিং, এটা কোনো কি শ্রাদ্ধ বাড়ি পেয়েছো? অতিথিরা গরম গরম বাজনা চান, তোমরা একটু খেয়ে নাও, মেজাজ আসবে। যদি চাও তো গাঁজাও চলতে পারে,
তাতে এখানে কেউ কিছু মনে করবে না। আর মেয়েদের বলো ভালো করে নাচতে, ভালো না হলে বকশিস পাবে না। নিজেদের মধ্যে পরামর্শ করে কিং বলল, ঠিক আছে স্যার, নে সবাই তেরে বাজা, আয়রন বার, আর আমি মেয়েদের দেখছি। বন্ড স্কারামাঙ্গাকে পিস্তলটা ফেরত দিতে সে বলল, একদিন হ্যাকাত হয়ে যাক 20 হাত দূর থেকে। আমার মায়েতে রাজি হবেন না। যাক, আপনি ওদের জন্য রাম পাঠিয়ে দিতে বলবেন, নইলে ওদের বাজনা জমবে না। বলে বন্ড নিজের জায়গায় ফিরে যাওয়ার আগেই মেয়েরা নাচের আসরে নেমে পড়ল। এবার নাচ সবারই পছন্দ হলো। প্যারাডাইস এবং গারফিঙ্কলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে দিয়েছে। তারপর নাচ শেষ হতে মেয়েরা ছুটে পালায়। ওদিকে আলো আরও কমিয়ে দেওয়া হয়েছে, শুধু মাঝে একটা আলো জ্বলছে। তারপর ড্রামের বাজনা বাড়ল। সঙ্গে সঙ্গে স্বল্প পোশাক পরা একটি মেয়ে নাচের আসর জমিয়ে তুলল। বন্ড ভাবে মেয়েটির মধ্যে বোধহয় চীনা রক্ত আছে, তাকে ওর ভালো লাগে। স্কারামাঙ্গারও হয়তো তাই। হাততালি যেন আর থামছে না। সহসা স্কারামাঙ্গা হাততালি দিয়ে উঠে কিংয়ের কাছে গিয়ে একটা নোট এগিয়ে দেয়। এরপর জোড়া জোড়ায় নাচ শুরু হয়ে গেল। দুটি মেয়ে মার্বেল এবং ভালো সঙ্গী না পাওয়ায় বন্ড তাদের শ্যাম্পেন খাওয়ালো। তারপর সে বাথরুমে যাবার নাম করে পালালো। বন্ড যখন ঘরে পৌঁছলো তখন 12টা বাজে। ঘরে এয়ার কন্ডিশন চালানো ছিল। সুইচটা বন্ধ করে দিয়ে জানলাগুলো অর্ধেকটা খুলে দিল। ভাবে ওইভাবে গুলি চালানোটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এরপর বিছানায় শুয়ে দেখে 3টে চাদর মুড়ি দেওয়ার লোক বস্তার মতো কি একটা জিনিসকে টেনে নিয়ে চলেছে। আর ঠিক তখনই জানলাটা খুটখুট শব্দ হলো। বন্ডের তন্দ্রাভাবটা কেটে যেতে সে রেডিয়াম দেওয়া ঘড়িতে দেখে রাত 3টে বাজে। তারপর তার নজর যায় পর্দার থেকে কে যেন জোরে জোরে টোকা মারছে। আওয়াজ না করে বালিশের তলা থেকে পিস্তলটা বার করে দেওয়াল ঘেঁষে সে ধাঁ করে পর্দাটা ধরে টান মারতেই একটা মাথা সোনালি চুল বেরিয়ে পড়ল। সে আর কেউ নয়, মেরি গুড নাইট। সে ফিসফিস করে বলে, আমাকে তাড়াতাড়ি টেনে তোলো বন্ড। মেরি এত রাতে এইভাবে আসায় বন্ড মোটেই খুশি হয়নি। তারপর সে তাড়াতাড়ি পিস্তলটা বালিশের তলায় রেখে মেরিকে টানতে টানতে বাথরুমে এনে শাওয়ারটা খুলে দেয়। এরপর চাপা গলায় জিজ্ঞাসা করে, কি ব্যাপার মেরি? একটা ব্যাপারে তোমাকে খুঁজে বার করতে এসেছি। সেই মেয়েটির কাছে তোমার খোঁজ পেলাম। এখানে এসেও বুঝতে পারছি না তোমার ঘর কোনটা। শেষে জানলা খোলা দেখে ভাবলাম তুমি ছাড়া রাতে আর কে জানলা খুলে ঘুমাতে পারে। তোমার এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। আর আমার খোঁজের ব্যাপারটা যেন কি বলছিলে? কাল সন্ধে হেডকোয়ার্টার্সে একটা মারাত্মক খবর এসেছে যে কেজিবির ভাই, যার ছদ্মনাম হেনড্রিক্স, সে এই হোটেলে উঠেছে। আর তুমিও এখানে। ও তোমাকে খুন করতে চায়, আর তুমিও বোধহয় তাই। পাছে তুমি কোনো রকম বিপদে পড়ো ভেবে আমি একরকম এখানে ছুটে এসেছি। কথাটা বলে মেরি বন্ডের দিকে হাত বাড়ায়। বন্ড হাতটা কাছে টেনে নিয়ে বলে, লোকটা এখানে আছে, সেই সঙ্গে আর একটা বন্দুকবাজ স্কারামাঙ্গা। ওই রসকে খুন করেছে। তুমি যদি এখান থেকে বেরিয়ে যেতে পারো তাহলে রিপোর্ট করো। আর ওরা আমাকে চিনতে পারেনি। ওকে আমার বর্ণনা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে হেডকোয়ার্টার্স কিছু বলেছে? তোমাকে কেবল কুখ্যাত গোয়েন্দা জেমস বন্ড বলে বর্ণনা দেওয়া হয়েছে। অবশ্য হেনড্রিক্স এতে খুশি না হয়ে আরও কিছু বর্ণনা জানতে চেয়েছে। আর এটা হলো গিয়ে 2 দিনের আগের কথা। যে কোনো মুহূর্তে টেলিফোনে বা টেলিগ্রামে খবর এসে যেতে পারে। এবার বুঝতে পারছো কেন এইভাবে তোমার কাছে ছুটে এসেছি? হ্যাঁ মেরি, বুঝতে পারছি। তার জন্য তোমার অনেক ধন্যবাদ। এবার তোমায় আমি জানলা দিয়ে নামিয়ে দেব। আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক সামলে নেব। তাছাড়া আমি এখানে সাহায্যও পাচ্ছি। বলে বন্ড লিটার এবং নিকলাসের কথা বলল। হেডকোয়ার্টার্সকে এই খবরটা জানিয়ে দাও। আমি আমি এবং এখানে 2জন সিআইএর লোক আছে। ওরা ইচ্ছে করলে সিআইএর ব্যাপারটা ওয়াশিংটন থেকে যাচাই করে নিতে পারে। কথা শেষ করে বন্ড উঠে দাঁড়ায়। মেরি বন্ডের চোখে চোখ রেখে বলে, তোমাকে নিয়ে আমার দারুণ চিন্তা। সাবধানে থেকো কিন্তু, সব সময় চোখ কান খুলে রাখবে। ঠিক আছে। বন্ড মেরির কাঁধে হাত রাখল। তারপর বাথরুমের কল বন্ধ করে দরজা খুলে বেরিয়ে এলো। আশা করি ভালোভাবে যেতে পারবে। হঠাৎ ঘরের অন্য দিক থেকে এলোমেলো কথা ভেসে আসতে থাকে। তোমাদের ভাগ্যটা নেহাতি খারাপ দেখছি। 2জনের ঘাড়ে পেছন দিক থেকে হাত দিয়ে
এগিয়ে আসে। দেখি তো বাছাধনেরা। স্কারামাঙ্গা এগিয়ে এসে আলো জ্বালালো। তার গায়ে জামা নেই, কেবল খাটো শর্টস, বগলে পিস্তলের খাপ, পিস্তলের নল সোনার, পিস্তল বন্ডের দিকে উঁচিয়ে রাখা। বন্ড যেদিকে ঘুরেছে পিস্তলের মুখও সেই দিকে ঘুরছে। বন্ড আশ্চর্য হয়ে যাচ্ছে। সে অবাক হয়ে কার্পেটের দিকে তাকায়। কাঠের টুকরো যেখানে থাকার কথা সেখানেই আছে। জানলা দিয়ে স্কারামাঙ্গার পক্ষে কারোর সাহায্য ছাড়া ঢোকা সম্ভব নয়, কিন্তু লোকটা এলো কী করে? তারপর সে দেখে আলমারির পাল্লা খোলা, উপাস দিয়ে অন্য ঘরের আলো আসছে, অর্থাৎ আলমারির পেছনের দেওয়ালটাই একটা দরজা হয়ে গেছে। এই ঘর থেকে ওটা কোনোভাবেই বোঝার উপায় নেই। ওই ঘর থেকে সম্ভবত আর একটা দরজার মতো দেখতে। ইতিমধ্যে স্কারামাঙ্গা ঘরের মাঝে চলে এসেছে। খানিকক্ষণ বন্ড এবং মেরির দিকে চেয়ে দেখে নাক সিটকে মেরিকে দেখিয়ে বলল, একে কোথায় লুকিয়ে রেখেছিলে? বাথরুমে নিশ্চয়ই। আগে তো ওকে একেবারেই দেখতে পাইনি। গোপন অভিযান নাকি? বন্ড তোরের সঙ্গে জবাব দেয়, তুমি এখন যা ইচ্ছে বলতে পারো, বিশেষ করে যখন ধরা পড়ে গেছি। শোনো, ওই ভদ্রমহিলার সঙ্গে আমার বিয়ের ঠিক হয়ে রয়েছে। উনি কিংস্টনের ব্রিটিশ হাই কমিশনারের ক্লার্ক। ওর নাম মেরি গুডনাইট। আপনার সঙ্গে আমার যেখানে দেখা হয়েছে সেখান থেকে উনি আমার খবর জোগাড় করে এখানে এসেছেন। বন্ড তার কথায় জোর দিয়ে আবার বলে, আমার মা লন্ডনে আছেন, হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, সেই কথাই উনি আমায় জানাতে এসেছেন। এটা কি খুব অন্যায় করার মতো কাজ? বন্ড ইচ্ছে করেই থামল না, বললে, আর মাঝরাতে আমার ঘরে পিস্তল লুচিয়ে ঢোকার মানে কি, এবং অন্যের সামনে অসভ্য ইঙ্গিত করার হেতুটাই বাকি। নিজের বক্তৃতায় বন্ড নিজেই মুগ্ধ। তারপর মেরিকে বাঁচাবার পথ হিসাবে মেরির দিকে তাকিয়ে হুকুম করল, মেরি, মাথা থেকে হাত নামাও। জানলা টপকাবার শব্দ শুনে মোথায় মিস্টার স্কারামাঙ্গা ভেবেছেন হয়তো হোটেলে ডাকাত পড়েছে। যাক ওসব কথা। এরপর বন্ড গলার স্বর খানিকটা নিচে নামিয়ে, অর্থাৎ ঘটনাটাকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই, অন্তত সাদামাটা ব্যাপার, সেইভাবে বলল, আমি জামাকাপড় পাল্টে আসছি। এখান থেকে কিংস্টন অনেকটা পথ। তা রাতটা এখানে থেকে গেলে হতো না? কাল ভোরে উঠে নয় চলে যেতে। এরপর বন্ড মেরির দিক থেকে দৃষ্টি ফিরিয়ে স্কারামাঙ্গার দিকে তাকালো। আমাদের একটা বাড়তি ঘর নিশ্চয়ই দিতে আপনার কোনো অসুবিধা হবে না। তার ভাড়া আমি দেবো। ওদিকে মেরি শুধু বন্ডের নির্দেশই মানেনি, বেশ সাহসিকতার পরিচয় দিয়েছে। ঘাড় থেকে হাত নামিয়ে বিছানার ওপর বসে নিজের হ্যান্ডব্যাগ খুলে চিরুনি বার করে চুলটা ঠিক করতে থাকে। তারপর বন্ডের কথার জবাবে মেরি বলে, না না, আমার এখন এখানে থাকা কিছুতেই সম্ভব না। কাল অফিসে দেরি হয়ে গেলে সে এক মারাত্মক কাণ্ড হয়ে যাবে। কাল প্রধানমন্ত্রী লাঞ্চ খেতে আসছেন। স্যার আলেকজান্ডার বসুতামান্টের সেদিন 80 বছর পূর্ণ হবে। ওদিকে আবার স্বয়ং হাই কমিশনার আমাকে তার টেবিলে বসার ব্যবস্থা এবং ফুল দিয়ে সাজানোর ভার দিয়েছেন। এরপর মিষ্টি হেসে মেরি বলে, আসলে কি জানেন, পার্টিতে 13 জন হচ্ছে বলে হাই কমিশনার আমাকে ডেকেছেন 14 জন করার জন্য। এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার, সেই জন্য আমি ভীষণ খুশি। তাতে একখানে রাস্তা, গাড়ি চালাবার জন্য রাস্তার যা ছিঁড়ি, তাতে চেহারা কী হবে তাই ভাবছি। আর অযথা আপনার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য সত্যিই লজ্জিত। মাফ করবেন মিস্টার স্কাম্বল। কথা শেষ করে মেরি মহারানীর মতো এগিয়ে গেল, যেন সে কোনো প্রদর্শনীর দ্বারোদ্ঘাটন করতে চলেছে। তারপর পেছন ফিরে স্কারামাঙ্গার দিকে তাকিয়ে বলল, এবার আপনি নিশ্চিন্তে গিয়ে শুতে পারেন। আমাকে উনি, ভাগ্যি ভালো যে বন্ড বলে বসেনি, গাড়িতে তুলে দিয়ে আসবেন। মেরির অপূর্ব অভিনয় দেখে বন্ড মুগ্ধ, কিন্তু স্কারামাঙ্গা এত কাঁচা ছেলে নয়। ওদিকে মেরি বন্ড এবং স্কারামাঙ্গার মাঝে দাঁড়িয়ে বন্ডকে আড়াল করে স্কারামাঙ্গার দিকে হাতটা বাড়িয়ে দেয় করমর্দন করার জন্য। স্কারামাঙ্গা ওর ধার দিয়েও গেল না দেখে সে বলে, আমেরিকানরা কি সভ্যতা ভদ্রতার ধার দিয়েও যায় না? স্কারামাঙ্গা এর উত্তরে মেরিকে আঘাত দিয়ে বলল, এখানে কোনো দিন আসার চেষ্টা করবে না, এলাকাটা আমার। যাক, আপনি গিয়ে টেবিল সাজান, বলে মেরিকে পিস্তলটা দেখায়। তারপর স্কারামাঙ্গা মেরির দিক থেকে দৃষ্টি ফিরিয়ে বন্ডের দিকে তাকায়। ও হ্যাঁ, তুমি ওকে জানলা দিয়ে নামিয়ে দাও। এরপর তোমার সঙ্গে আমার কথা আছে। মেরি মনে হয় চটে গেছে।
সে তেতো গলায় বলে, আপনার কথা বড় সাহেবকে জানিয়ে দেব। আপনার উপস্থিতি সম্বন্ধে তার সতর্ক হওয়া প্রয়োজন। জামাকানা সরকারেরও তাই। বন্ড দেখলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই সে মেরির হাত ধরে বলল, চলো, মাকে বলো যে আমার এখানকার কাজ 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এখান থেকে ফিরে কিংস্টনে গিয়ে মাকে ফোন করব। তারপর মেরি বন্ডের হাত ছাড়িয়ে ছুটে পালায়। তাতে বন্ড ভাবে যে এত সহজে ব্যাপারটা মিটে যাবে তা সে আদৌ ভাবেনি। ফলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যিই সে প্রথমটা ঘাবড়ে গেছিল। মেরি জানলা দিয়ে চলে যাওয়ার পর বন্ড ঘরে এসে খুব সহজ হতে চায়, কিন্তু স্কারামাঙ্গা তা হতে দেয় না। বলে, হাই কমিশনারের অফিস? যতদূর জানি ওটা ব্রিটিশ গুপ্তচরদের ঘাঁটি। আমার সন্দেহ হচ্ছে তুমি বন্ড নও তো। আর আজ পিস্তলের খেলাটা মন্দ দেখাওনি, তাতেই আমার সন্দেহ আরও বাড়ছে। শুনেছি বন্ডও পিস্তল চালাতে ওস্তাদ। আর জেনেছি ও আমার খোঁজে ক্যারাবিয়ানে ঘোরাঘুরি করছে। এ খবর আমার কাছে এসেছে। বন্ড স্কারামাঙ্গার কথা শুনে হো হো করে হেসে ওঠে। তারপর হাসির বেগ থামিয়ে বলে, আমি তো শুনেছি যুদ্ধের সঙ্গে সঙ্গে গুপ্তচরদের কাজ শেষ হয়ে গেছে। তবে আপনার সন্দেহ হলে আমি রাতারাতি জেমস বন্ড হয়ে যেতে পারি। আপনি ইচ্ছে করলে ফোনে আমার বড় কর্তা টনি হিউগিলকে ওখান থেকে ফোন করতে পারেন। তাহলেই জানতে পারবেন যে আমার কথাটা সত্যি না মিথ্যে। তাছাড়া বন্ড আপনাকে টিফির ওখানে ধরতে যাবে কেন? তাতে ওর লাভ কি? বন্ডের লেকচার শুনে স্কারামাঙ্গা একটু চিন্তা করলো। তারপর বলল, হয়তো আমার কাছে এসেছে পিস্তল চালানো শেখার জন্য। কিন্তু 3.5 নম্বরের কথাটা ঠিক বলেছ। তবে তোমার এখানে নিয়োগ করার আগে আমার ভালো করে ভেবে দেখা উচিত ছিল। ওটা আমার একটা কাঁচা কাজ হয়ে গেছে। এর জন্য কোনো মাশুল দিতে হবে কি না তা কে জানে। বলে সে পিস্তলটা নাচাতে থাকে। তেমন কিছু হলে তোমার মাথায় গুলি করে খুলি উড়িয়ে দেব। আর ওই মেয়েটাকে সত্যি বিয়ে করছো না ওটা একটা ধাপ্পা? আর পুরনো নিয়ম অনুযায়ী বাথরুমের কলটা খুলে রেখেছিলে কেন? দেখুন, ওসব কথা রাখুন। বন্ড চড়া গলায় কথা বলে। অবশ্য এছাড়া এখন আর কোনো উপায়ও নেই। আমাকে আপনার পছন্দ না হয় ছাড়িয়ে দিন। আমি $1000 নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। আর সারাক্ষণ আপনি পিস্তল নাচিয়ে বেড়াচ্ছেন, ব্যাপারটা কি? এবং নিজেকে খুব কেউকেটা ভাবেন, তাই না? সেটা তুমি পরেই জানতে পারবে। তোমার মিথ্যে পরিচয় যদি বেরিয়ে পড়ে তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। প্রথমে বড় পিস, তারপর ছোট ছোট পিসে। আর শোনো, সকাল 10টায় হেনরিক্সের সঙ্গে আমার একটা মিটিং আছে। ওখানে অনেকক্ষণ সময় কাটবে। যাক, ওটা পরের কথা। শোনো, কাল যেন কেউ আমায় বিরক্ত করতে না আসে। এরপর সবাই মিলে ট্রেনে করে বেড়াতে যাব, সেটা তুমি জানো। তার সমস্ত ব্যবস্থা তুমি করবে। প্রথমে ম্যানেজারের সঙ্গে দেখা করো। কথা শেষ করে স্কারামাঙ্গা বন্ডের ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিলে। তাতে বেশ জোরেই শব্দ হলো। বন্ড মনে মনে বলে, বাবা, বাঁচলাম। এরপর সে স্নান করে বিছানায় শুতে গেল। তারপর 6:30টার সময় বন্ডের ঘুম ভেঙে যেতে সে স্নানের পোশাক পরে সমুদ্রে গিয়ে খানিকক্ষণ সাঁতার কাটল। এরপর 7:15টায় সে দেখতে পায় স্কারামাঙ্গা সেই নিগ্রো ছেলেটার সঙ্গে বেরিয়ে আসছে। তারপর টারপোলিনের ঝুপঝাপ শব্দ শুনে সে তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলো। তখনও সে শব্দটা শুনতে পায়। আর দেরি না করে সে নিকলসনের দেওয়া মাস্টার কি দিয়ে 20 নম্বর ঘরটা খোলে। বন্ড ঘরে ঢুকেই পিস্তলটা ড্রেসিং টেবিলের ওপর দেখতে পেয়ে তা থেকে প্রথম গুলিটা বার করে যেখানে পিস্তলটা ছিল সেখানে রেখে দিলে বারান্দায় কেউ নেই দেখে ঝট করে নিজের ঘরে ঢুকে পড়ে এবং জানলা দিয়ে দেখতে পায় স্কারামাঙ্গা এখনও শরীরচর্চা করে যাচ্ছে। কাজটা যদিও ছেলে মানুষই, তবে স্কারামাঙ্গার হাত থেকে বাঁচবার জন্য কয়েক সেকেন্ড সময় পাওয়া যাবে, যার ওপর বন্ডের কিছুটা বাঁচা মরা নির্ভর করছে। এবং যে কোনো মুহূর্তে তার আসল পরিচয়টা বেরিয়ে পড়তে পারে। তবে বিপদ ঘনিয়ে আসছে বলে মুষড়ে না পড়ে জলখাবার খেয়ে বাথরুমের জল ট্যাঙ্কের বলককটা পিনটা বার করে সোজা ম্যানেজারের কাছে যায়। লিটার বন্ডকে দেখে সুপ্রভাত জানায়। বন্ড তাই। ইতিমধ্যে সেখানে হেনড্রিক্সও হাজির হয়ে বলে, আমার হাভানার অফিস থেকে একটা ট্রাঙ্ক কল এসেছে। টেলিফোন অপারেটর বলছে আমি একটু নিরালা জায়গা থেকে ফোন করতে চাই। কোথায় সবচেয়ে সুবিধা হবে? আপনার বসার ঘরটাই। না, ওটা ঠিক গোপন জায়গা নয়, হেনড্রিক্স জানায়। বন্ড ভাবে তাহলে হেনড্রিক্স হয়তো লুকোনো মাইক্রোফোনটা খুঁজে পেয়েছে। তারপর লিটার ট্রেক্সের ওপাশ থেকে বেরিয়ে এসে বলে,
তাহলে হল ঘরের টেলিফোন থেকে করুন, ওই ঘরটা সাউন্ড প্রুফ। আর টেলিফোন? হেনড্রিক্স কঠিন চোখে লিটারের দিকে তাকিয়ে বলে, সেটাও সাউন্ড প্রুফ তো? আপনি বলছেন কি স্যার? লিটার অবাক হয়ে যায়। আমি এর কিছুই বুঝতে পারছি না। টেলিফোন তো অপারেটরের সঙ্গে কানেক্ট করা আছে। ও কিছু না, তার টেলিফোনটা কোথায়? লিটারের সঙ্গে হেনড্রিক্স হলঘরে প্রবেশ করে। তারপর লিটার টেলিফোনটা দেখিয়ে বেরিয়ে যেতে সে ঘরের চামড়া আটা দরজাটা বন্ধ করে দেয়। লিটার ফিরে এসে বন্ডের দিকে তাকায়। আপনার কি হয়েছে স্যার? আমার বাথরুমের বলকটায় কী যেন হয়েছে, বন্ড জানায়। আমি এক্ষুনি ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দিচ্ছি। তারপর লিটার চাপা গলায় বন্ডকে বলে, ট্রাঙ্ক কলটা এসেছে তা আমিও শুনেছি। ঠিক সুবিধার বলে মনে হচ্ছে না, মনে হয় তোমার ব্যাপার নিয়ে। ও হতভাগা কী বলছে তা টেপ করে নেওয়া দরকার। দাঁড়াও, আসছি। দরজা বন্ধ করলেও দরজার সামান্য ফাঁক দিয়ে হেনড্রিক্স বন্ডকে দেখতে পাচ্ছে এবং সেখান থেকে জ্বলন্ত চোখে তার দিকে দৃষ্টি হানছে। তাতে বন্ডের যা বোঝার তা বোঝা হয়ে গেছে, নিশ্চয়ই তার ব্যাপারেই ফোন এসেছে। হেনড্রিক্স রিসিভারটা নামিয়ে রেখে বুথ থেকে বেরিয়ে এলো। ঘামে তার শরীর জবজব করছে এবং মুখ থমথমে। তারপর রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বারান্দা দিয়ে তাড়াতাড়ি চলে গেল। এমন সময় নিকলসন বেরিয়ে এসে বন্ডকে দেখে অভিবাদন জানালো। সময় এখন 8:30। এরপরই লিটার বন্ডের কাছে এসে চাপা গলায় বলল, হেনড্রিক্স রাশিয়ানে কথা বলছিল, কিন্তু বারে বারে তোমার নাম এবং নম্বরটা ব্যবহার করছিল। যত তাড়াতাড়ি পারো গাড়ি নিয়ে পালাও। পালাবার পথ বন্ধ, বন্ড জানায়। আমি আগেই খবর পেয়েছি যে আমাকে খতম করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কেজিবির হেডকোয়ার্টারে আমার এক বন্ধু কাজ করে। তারপর মেরির কথাও বলল। আজ 10টা ট্রেনে করে বেড়াতে যাওয়ার কথা আছে, সেখানেই হয়তো গোলাগুলি চলবে। ফাঁকা মাঠে কোনো প্রমাণ থাকবে না। তবে দেখো, যদি বেড়াতে যাওয়াটা কোনো মতে কেচিয়ে দিতে পারো। দেখি কি করা যায়। লিটারের মুখ ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। আজকে ওরা প্রথমে ছোট ট্রেনে করে আখের খেতে যাবে। ওখানে একটা পিকনিক হবে। তারপর গ্রিন আইল্যান্ড বন্দর থেকে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা। রাস্তার ছকটা আমিই করেছি। আর শোনো, ফ্রমে তোমার বন্ধু হিউগিলের কাছ থেকে কিছু মালপত্র আনতে হবে। তুমি ওকে একটা চিঠি লিখে দাও তো, যাতে আমায় দেয়। তারপর সে স্টিলের হুকে হাতল হাত বোলাতে থাকে। ওখানে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব, ততক্ষণে নিক এদিকটা সামাল দেবে। তারপর বন্ড লিটারের কথা মতো চিঠি লিখে ঘরে এসে এক গ্লাস বরবন খেয়ে খাটে বসে নানা বিষয় চিন্তা করতে থাকে। বন্ডের সামনে খোলা জানলা, সমুদ্র ধার, পাম গাছ, এসব তার চোখে পড়েও হারিয়ে যাচ্ছে। ডান হাতটা শুধু পিস্তল বার করতে চাইছে। আজ হয়তো তার শেষ দিন। একটা গুলি এসে তাকে বিদ্ধ করবে, তারপর সে মাটিতে লুটিয়ে কাতরাতে থাকবে। কিন্তু সেও কি সহজে ছেড়ে দেবে? একটা দীর্ঘশ্বাস বন্ডের মুখ থেকে বেরিয়ে এলো। এরপর দৃষ্টি যায় ঘড়ির দিকে। দেখতে পায় 9:50 বাজে। কনফারেন্স রুমের দিকে এগিয়ে যায়। বন্ড কনফারেন্স রুমে প্রবেশ করল। সেই রকমই আছে। টেবিল পত্রিকাগুলো ছড়ানো। ছাইদানির সিগারেট টুকরোগুলো পরিষ্কার হয়নি। হয়তো স্কারামাঙ্গা এখানে বেয়ারাদের ঢুকতে বারণ করে দিয়েছে। তবে কার্পেটে রক্তের দাগ নেই। হয়তো স্কারামাঙ্গার গুলিটা ওর হৃৎপিণ্ডে গিয়ে বিঁধেছে এবং বুলেটের টুকরোগুলো ভেতরে থাকার জন্য রক্তপাত হয়নি। বন্ড চেয়ারগুলো ঠিক করতে থাকে। গতকাল রুবির মুখোমুখি স্কারামাঙ্গা বসেছিল। ইতিমধ্যে স্কারামাঙ্গা হেনড্রিক্সকে নিয়ে ঘরে প্রবেশ করে বলল, এতেই হবে। কালকের মতো দুটো দরজাই যেন বন্ধ থাকে, কেউ যেন ঢুকতে না পারে। ঠিক আছে। তারপর বন্ড হেনড্রিক্সের পাশ দিয়ে যাবার সময় বলল, মিস্টার হেনড্রিক্স, কালকের পার্টিটা কেমন জমেছিল? হেনড্রিক্স এর জবাবে কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ল, দৃষ্টি যেন পাথরের। তারপর বন্ড বাইরে গিয়ে শ্যাম্পেনের গ্লাস নিয়ে রাখতে হেনড্রিক্স চাপা গলায় বলেন, মিস্টার এস, খুব খারাপ খবর এসেছে। এই লোকটাই জেমস বন্ড। পাঠানো বর্ণনার সঙ্গে সব মিলে গেছে। তাছাড়া সকালে ও যখন চান করতে গেছিল, তখন আমি দূরবীন দিয়ে ওর গায়ের কাটা দাগগুলো স্পষ্ট দেখতে পেয়েছি। তাছাড়া মুখের ডান দিকে কাটা দাগটা আছে। আর বোকাটা কাল পিস্তল চালাতে গিয়ে আরও বোকামি করে বসল। একটু থেকে হেনড্রিক্স ফের বলে,
মিস্টার এস, আপনি ওকে কোথায় পেলেন? আমাদের এখানে কি করে যোগ দিল? এইসব কথা আমার ওপরওয়ালাদের জানাতে হবে। এসব শুনে ওরা তো অবাক হয়ে গেছে। বন্ড দরজার বাইরে বসে আস্তে আস্তে ওদের কথাবার্তা শুনতে পাচ্ছে। আর সে দর করে ঘামছে। স্কারামাঙ্গো দমবার পাত্র নয়। সে বলে, মিস্টার হেনড্রিক্স, আপনার দলের প্রশংসা করি। আপনি জানিয়ে দেবেন যে লোকটার সঙ্গে আমার একেবারে হঠাৎই দেখা হয়ে গেছে। আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না। আর এও বলবেন ওটা আমার কাছে জলখাবার। কনফারেন্সের জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। কত রকম আয়োজন আছে, আমার একার পক্ষে তা দেখানো সম্ভব নয়। তাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওকে নিয়ে এসেছিলাম। প্রথমে ঠিক করেছিলাম এখানকার কাজ মিটে গেলে ওকে খুন করব। কারণ বলা তো যায় না কি শুনে ফেলতে পারে। তবে ওকে আমার কালই খুন করার ইচ্ছে হয়েছিল। যাক, আজ আখের খেতেই আর ঘটনাটা আপনারাও উপভোগ করতে পারবেন। হেনড্রিক্স বলল, আপনার প্রস্তাব খুবই ভালো, হয়তো উপভোগ করা যাবে। কথাটা পাকা তো? আমি উপরওয়ালাদের জানাতে পারি? নিশ্চয়ই, স্কারামাঙ্গা মাথা নাড়ে। আর একটা কথা, আমার উপরওয়ালারা প্রচুর পরিমাণে নেশাভাঙের জিনিসে হাত দিতে চাইছেন। আপনার তো গাঁজা জোগাড় করার একটা জায়গা আছে, কিন্তু আপনার পাউন্ড দরে গাঁজা পাওয়া যাবে কি না? আর আপনি যদি জাহাজে করে মালটা পন্ডা কেনে অবধি পাঠান, তাহলে আপনার বন্ধুরা ওখান থেকে নিয়ে নেবার ব্যবস্থা করবে। সে করা যায়, তবে গাঁজা আইন খুব কড়াকড়ি হচ্ছে। ধরা পড়লেই হাজত পাস। সেই জন্য দাম বেড়ে একেবারে আকাশ ছোঁয়া। 1 আউন্সের দাম যাচ্ছে এখন 16 পাউন্ড। আর 1 খত্তরের দাম হাজার হাজার পাউন্ড স্টার্লিং হতে পারে। ওজনেও ভারী। তবে আমার জেলেডিংই করে একেবারে বড়জোর 1 খন্দর জাহাজ তুলে দিতে পারি। তা যাবে কোথায়? নামানোও কিন্তু ঝামেলা হবে। 2-1 পাউন্ড পাচার করা নিয়েই যা মুশকিল। কোথায় যাবে তা আমায় বলা হয়নি, তবে বোধহয় আমেরিকায়। বিরাট চাহিদা ওখানে। জর্জিয়ার সমুদ্র তীরের কাছাকাছি অন্য মালের সঙ্গে নামানো হবে। আর ওখানে অসংখ্য দ্বীপ আর জলায় ভর্তি। চোরাই চালানোর পক্ষে একটা আদর্শ জায়গা। আর টাকাটা কোনো ব্যাপার নয়। এবং আমাকে বলা হয়েছে $10 লাখ এখানে খাটাতে। আর আপনি 10% পাবেন। আপত্তি আছে? $1 লাখ এলে অবশ্য আপত্তি করার কিছু নেই। তবে যারা গাঁজা চাষ করে তাদের সঙ্গে আমায় কথা বলতে হবে। ওদের ক্ষেত দ্বীপের একেবারে সামনের দিকে। পৌঁছতে সময় নেবে, তবে আশা করি দিন 15-র মধ্যে কোটেশন দিতে পারবে। কবে নাগাদ পারবেন সেটাও জানিয়ে দেবেন। এইসব জিনিস বেশি দিন ফেলে রাখা যায় না। সে তো নিশ্চয়ই। এবার আমার একটা কথা আছে। আমি ক্যাসিনোর ব্যাপারটা বলছি। ওখানে প্রচুর ট্যুরিস্ট পাওয়া যাবে। আগে না বলেছিলাম? এখন জুয়াও চালানো যেতে পারে। আমার এক মন্ত্রীবন্ধু বলেছে যে আমরা স্বাধীন, ইংল্যান্ডের আঁচল থেকে বেরিয়ে এসেছি। সেটা ওরা এখন সবাইকে দেখিয়ে দিতে চায়। তাই সকলকে $1 লাখ করে দিতে হবে। আমাদের থাকবে 5 পাউন্ড, 5%। 18 মাসে টাকাটা উঠে আসবে। তারপর তো লাভ। আর আপনার বন্ধুরা কি এতে রাজি হবে? তার ওপর আমাদের একজন শেয়ার হোল্ডার কমে গেল। নাম্বার 6 এখন চাই। এদিকে বন্ড রুমাল দিয়ে মুখটা মুছে নিল। ভাবল তাকে মারার পরিকল্পনা ছাড়া আরও কত গোপন পরামর্শ চলছে। কেজিবির সঙ্গে স্কারামাঙ্গার গোপন সম্পর্ক, ক্যানাবিয়ান এলাকায় ওদের গতিবিধি, বক্সাইট শিল্প নষ্ট করার চেষ্টা, আমেরিকার চোরাই গাঁজা পাঠাবার ধান্দা, ক্যাসিনো, জুয়ো ইত্যাদি। এত বড় শিকার জালে পড়েছে। এখন খেলিয়ে তুলতে পারলে হয়। প্রাণটা থাকবে তো? ওর এখন পানীয় দরকার হয়ে পড়েছে। ও আবার দরজার তলায় কানটা চেপে ধরে বসে রইল। হেনড্রিক্স স্কারামাঙ্গার কথার উত্তরে বলল, এই ব্যাপারে আমি উপরওয়ালাদের সঙ্গে কথা না বলে কিছুই বলতে পারছি না। এরপর বলে, আমার উপরওয়ালারা রাজনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে, কিন্তু জামাইকায় জুয়োর আড্ডার করার পেছনে কোনো রাজনৈতিক ব্যাপার আছে নাকি? শুনুন তাহলে বলি। স্কারামাঙ্গা সিগারেট টান দেয়। জুয়ার আড্ডায় ঝামেলা হতে বাধ্য। কোনো না কোনো ছুতোয় 2-4টে কালো চামড়াকে ক্যাসিনো থেকে বার করে দেবে। তারপর সেই নিয়ে বিরোধী দলের হইচই জুড়ে দেবে। তাছাড়া চারিদিকে টাকার স্রোত বইছে। ইউনিয়নগুলো এই সুযোগে মাইনে বাড়িয়ে দেবে। সব মিলিয়ে একটা বাজে অবস্থা হবে। আর আপনার লোকেরাও তো চায় এই দ্বীপগুলো গরম হয়ে থাকুক। কথাটা মন্দ বলেননি, হেনড্রিক্স খুশি হয়ে বলল। তবে আবার
ওরকম গণ্ডগোল হলে টাকার দিকে কোনো ক্ষতি না হয়। যাই হোক, আমি রিপোর্ট করে আপনাকে জানাচ্ছি। হয়তো ওপরওয়ালাদের রাজি হয়ে যেতে পারেন। যাক, এবার 2 নম্বর সদস্যের কথা বলা যাক। আপনি কারুর কথা ভেবেছেন? আমাদের প্রয়োজন সাউথ আমেরিকা থেকে একজন ভালো লোক নেওয়া। ব্রিটিশ গিনিতে আমাদের কাজকর্ম দেখার জন্য একজন লোক প্রয়োজন। ভেনিজুয়েলাতে কাজকর্ম তেমন এগোচ্ছে না, সেটাও দেখা দরকার। আর গাঁজা যদি চালান দিতেই হয় তবে মেক্সিকোকে বাদ দিলে চলবে না। ওখানকার মিস্টার আরোজিওকে নিলে কেমন হয়? ভদ্রলোককে আমি চিনি না। দারুণ লোক, গ্রিন লাইট ট্রান্সপোর্টেশন সিস্টেমে চালায়, আজ পর্যন্ত ধরা পড়েনি, খুব বিশ্বাসী। তাছাড়া ও কোনো দলে নেই। আপনার ওপরওয়ালারা নিশ্চয়ই ওকে চিনবেন। ওদের আগে জিজ্ঞাসা করুন, তারপর কথাটা অন্যদের কাছে তুলবেন। আমরা রাজি থাকলে অন্যরাও না বলবে না। বেশ, এবার আপনার ওপরওয়ালার সম্বন্ধে কিছু বলার আছে? সম্প্রতি মক্সিকোতে উনি নাকি বলে এসেছেন এই অঞ্চলে আপনার কাজ নাকি মোটামুটি ভালোই চলছে। নাশকতামূলক কাজ আমরাও করছি, উনিও করছেন। আমাদের মধ্যে সহযোগিতা রয়েছে, এটাই একটা অন্দরের কথা। আপনার এবং আমার ওপরওয়ালারা আশা করছেন যে মাফিয়াদের সঙ্গে যোগ দিলে পরে আমাদেরই লাভ হবে। মিস্টার গ্যাঙ্গেরেলার সঙ্গে যোগাযোগ রেখে এই কাজটা অবশ্য করতে পারছি। ও করছে টাকার জন্য। এ বিষয়ে আপনার কি মত? যা হোক, একটা ব্যবস্থা করতে হবে মিস্টার হেনড্রিক্স। তারপর স্কারামাঙ্গা এই ব্যাপারে তার নিজস্ব মতামত প্রকাশ করে। তারপর স্কারামাঙ্গা বলে, মিস্টার হেনড্রিক্স, এবার ওঠা যাক। রাত 11টা বাজে, 12টায় ট্রেন ছাড়বে। আজ দিনটা ভালোই কাটবে মনে হচ্ছে। ইংরেজ বেটাকে এমন করে ধোলাই দেব, তা ওপরওয়ালারা দেখলে বেশ খুশি হবে। ওদের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই দরজা থেকে বন্ড সরে গেল। ঠিক তারপরেই স্কারামাঙ্গা চাবি দিয়ে দরজা খোলে। সে আর হেনড্রিক্স গম্ভীরভাবে ওর দিকে তাকায়। দুজনেই যেন ভাবছে বন্ডকে জ্যান্ত খাবে না পুড়িয়ে মারবে। 12টার সময় সকলে জড়ো হয়েছে। নিখুঁত স্যুটের ওপর চওড়া হ্যাট পরে স্কারামাঙ্গাকে দেখাচ্ছে যেন কোনো জমি জমার মালিক। দক্ষিণে এই ধরনের লোক প্রায়ই দেখা যায়। হেনড্রিক্সের পোশাক শীতের দেশের মতো। তা দেখে বন্ড ভাবে এর সঙ্গে দস্তানা এবং ছাতা হলেই হতো। আর 4টে শয়তান প্যান্টের ওপর ঢোলা চটকদার শার্ট পরেছে। তাতে বন্ড খুশি হলো, এতে সহজে পিস্তল বার করতে পারবে না। বাইরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। প্রথমেই স্কারামাঙ্গার থান্ডারবার্ড দাঁড়িয়ে। ওদিকে ডেস্কের কাছে নিক নিকলসন অদৃশ্য হাত দিয়ে হাত কচলাচ্ছে। স্কারামাঙ্গা নিকলসনকে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? ট্রেনে যা যা তোলার তা তোলা হয়েছে তো? গ্রিন হারবারকে খবর দিয়েছ? হ্যাঁ, নিকলসন মাথা দোলায়। ট্রেভিস কোথায় গেল? সকাল থেকে ওকে দেখেছি বলে তো মনে করতে পারছি না। স্কারামাঙ্গা জানতে চায়। ঠিকই বলেছেন, ওর দাঁতে সাংঘাতিক ব্যথা হচ্ছে, তাই একে সাভলাবারে পাঠাতে হলো। বিকেলের মধ্যে ফিরে আসবে। এ তো ভালো কথা নয়। অর্ধেক দিনের মাইনে কেটে নিও। এরকম গাফিলতি মোটেই ভালো নয়। এই কাজ নেবার আবার আগেই দাঁত তুলিয়ে নেয়নি কেন? জিজ্ঞেস করব। তারপর স্কারামাঙ্গা অন্যদের দিকে তাকিয়ে বলল, প্রথমে আমরা গাড়িতে স্টেশন যাচ্ছি, এরপর একটা ছোট্ট রেলগাড়িতে উঠছি, তারপর 20 মাইল আখের ক্ষেতের মধ্য দিয়ে গিয়ে আমরা গ্রিন আইল্যান্ডে পৌঁছাবো। রাস্তার পাখি, মেঠো ইঁদুর এবং নদীতে কুমির শিকার চলতে পারে। তোমরা সবাই পিস্তল নিয়েছো তো? বা বেশ বেশ। এরপর গ্রিন আইল্যান্ডে পৌঁছে খাবার দাবার, শ্যাম্পেন এবং মেয়েদের নাচ গান। তারপর আমরা চড়বো একটা বড় স্টিমারে, নাম থান্ডার গার্ল। সমুদ্রের ধারে লুসিয়া নামে ছোট্ট একটা শহর আছে, সেই পর্যন্ত যাব। মাছ ধরতে পারবো, কেউ চাইলে স্টার্ট খেলতে পারবে। এরপর সন্ধ্যা নাগাদ আমরা ফিরে আসব। বন্ডকে গাড়ির পেছনে বসতে বলা হয়েছে। পেছন থেকে স্কারামাঙ্গার ঘাড় থেকে তার ডান হাতটা দারুণভাবে নিষ্পিস করতে থাকে। এত তাড়াতাড়ি কোনো কিছু করা উচিত নয়। পরিস্থিতি বুঝে সে সিদ্ধান্ত নেবে। আর স্কারামাঙ্গা শিকার বলতে তাকে মারাই বুঝিয়েছে। সে একটা দারুণ উত্তেজনা বোধ করছে। সেভাবে পিস্তল চালাতে কে বেশি দক্ষ? হয়তো স্কারামাঙ্গাই। তবে ওর প্রথম গুলিটা নেই, সেটা না জানলে ওর পক্ষে ক্ষতিকর। ওর লম্বা নলোলা কল্ট 45 তার ওয়াল্টার অটোমেটিটার চেয়ে নির্ভুল।
তবে দুজনকেই ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ওর সঙ্গে আরও 4টে শয়তান আছে যারা এখানে পিস্তল নিয়ে চলেছে। আমাকে গুলি চালাতে হবে আত্মরক্ষার জন্য, আর ওরা চালাবে বাহাদুরি দেখাবার জন্য। তবে প্রথমটা ভালো মানুষ ইংরেজদের মতন থাকবে, কোনো ঝামেলার মধ্যে যেতে চাইব না। কিন্তু উত্তেজনা তাকে ঠিক স্থির রাখতে বসে থাকতে দিচ্ছে না। ওদিকে একটা চিল শিকারের সন্ধানে আকাশে চক্কর দিচ্ছে। তবে ওটা সুবিধে হলো, নামার সময় কেউ ওকে গুলি করবে না। এরপর বন্ড নিজের খানিকটাকে সংযত করে সিগারেট ধরালো। ইতিমধ্যে স্টেশনে এসে গাড়ি থেমেছে। স্টেশনের নাম থান্ডারবার্ড হল্ট। এখানে পুরনো আমলের নিচু ধরনের বাড়ি, কিন্তু অপূর্ব কারুকার্য করা। ইঞ্জিনের নাম বেল এবং তার নম্বর 1। ট্রেনে ইঞ্জিন ছাড়াও ব্রেক ভ্যান আছে। স্কারামাঙ্গার বেশ খুশি ভাব। সকলের উদ্দেশ্যে বলল, বন্ধুগণ, ট্রেনে হুইসেল দিচ্ছে, আমাদের ট্রেনে ওঠা উচিত। তারপর এক কাণ্ড ঘটল। হঠাৎ স্কারামাঙ্গা সোনার পিস্তলটা বার করে বন্ডকে হতবাক করে আকাশের দিকে তাক করে পিস্তল ছুড়ল। এরপর এক মুহূর্ত থমকে গিয়ে আর একবার। স্টেশন মাস্টার ঘাবড়ে গেছে। ঝলমলে পোশাক পরে একান্ত অনুগতর মতো সবুজ নিশানা নামিয়ে প্রভুর কাছে এসে দাঁড়ালো। স্কারামাঙ্গা একটু চিন্তিতভাবে পিস্তলের দিকে তাকালো। তারপর দৃষ্টি ফিরিয়ে বন্ডের দিকে তাকিয়ে বলল, তুমি ড্রাইভারের সঙ্গে গিয়ে বসবে। তার মুখটা গম্ভীর দেখাচ্ছে। বন্ড এর উত্তরে হাসিতে উজ্জ্বল হয়ে বলল, ছোটবেলা থেকেই আমার ইঞ্জিনে ওঠার ইচ্ছা। তবে তাই ওঠো। তারপর স্কারামাঙ্গা অন্যদের দিকে তাকিয়ে বলল, হেনরিক্স, আপনি কয়লার গাড়িটার পেছনে প্রথম সিটটায়, তারপর শ্যামাবলিয়ার, এরপর হ্যালো লুই। আমি পেছনের ব্রেক ভ্যানে আছি। শিকারের দিকে চোখ রাখব। স্কারামাঙ্গার নির্দেশ মতো সবাই সেইভাবে বসল। ওদিকে স্টেশন মাস্টার ঘড়ি দেখে নিশানা ওড়াচ্ছে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন হুইসেলের আওয়াজ তুলে 3 ফুট লাইনের ওপর দিয়ে চলল। স্পিড গেজে উঠেছে 20 মাইল। বন্ড এবার ড্রাইভারের দিকে তাকালো। খুব বাজে ধরনের চেহারা, পরনে ময়লা খাঁকি পোশাক। সে একজন রাস্তাফারি দলের লোক। ঘামের জন্য কপালে একটা ফেট্টি বেঁধে রেখেছে, সরু গোঁফ, গালে দাড়ি ভর্তি, মুখে একটা জ্বলন্ত সিগারেট, গা থেকে ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে। বন্ড ড্রাইভারের দিকে তাকিয়ে হেসে বলে, আমার নাম মার্ক হ্যাজার্ড, তোমার নাম কি? বক বক করো না, সাদা চামড়ার সঙ্গে কথা বলি না। আমি তো জানতাম যে তোমার ধর্ম বলে সব মানুষকে ভালোবাসবে, বিশেষ করে যারা প্রতিবেশী। এর উত্তরে ড্রাইভার হুইসেলের ডান্ডা ধরে এক টান মারে এবং শব্দটা কমে এলে লাথি মেরে ফার্নেসের দরজা খুলে কয়লা দিতে থাকে। বন্ড তার কেবিনের চারপাশে থাকায় নজরে পড়ে একটা লম্বা জামাইকান কাটারির দিকে। ছুঁচলো মুখটা যেন সাক্ষাৎ মৃত্যুদূত। ড্রাইভারের হাতের কাছেই রয়েছে। বন্ড ভাবে, তাকে কি ওই দিয়েই শেষ করা হবে? তার যেন একটা কেমন সন্দেহ হতে থাকে। তবু সে এইসব ভুলে হেনরিক্সের দিকে তাকালো। সেও তার দিকে তাকিয়েছিল। চোকাচুকি হলো। বন্ড ইঞ্জিনের আওয়াজের মধ্যে চেঁচিয়ে বলে ওঠে, কি দারুণ লাগছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে। হেনরিক্সের কোনো জবাব দিল না। উল্টে বন্ডের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বাইরের দিকে চেয়ে রইল, যেন কত কি দেখছে। এবার বন্ড ওই 4 জনের দিকে তাকালো। ওরা স্থির হয়ে বসে আছে। বন্ড ভাবে, ওরা নিশ্চয়ই জেনে ফেলেছে যে ও গুপ্তচর। তার আজই শেষ দিন। তাকে আজই খতম করা হবে এবং তার জন্য তাকে এখানে আনা হয়েছে। 5 জোড়া কুটিল দৃষ্টি যেন তাকে বৃদ্ধ করতে থাকে। তবু বন্ড তাদের উদ্দেশ্যে হাত নাড়ল। ভাবটা যেন এমন কিছুই হয়নি। অর্থাৎ সে কোনো রকম সন্দেহই করেনি। নিছক ওদের সঙ্গে চলেছে মজা লুটবার জন্য। কিন্তু তার উদ্দেশ্যে কেউ হাত নাড়ল না। বন্ড এবার স্কারামাঙ্গার দিকে তাকালো। সে তার থেকে প্রায় 20 ফুট দূরে বসে আছে। স্কারামাঙ্গা ওর দিকেই চেয়ে আছে। তার মনে হলো সবাই যেন সব যাত্রায় চলেছে। সবার মুখ তার দিকে ঘোরানো, সেই মুখে পৈশাচিক ভাব। তারপর বন্ড কোট খুলে ফেলে। কোটটা খুলতে নলটা দেহের সঙ্গে ঠেকে আছে। এবার বন্ড পকেটে হাত দিয়ে ভাবে যে কটাকে পারে খতম করে দেবে। এভাবে উত্তেজনা নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। বন্ড ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসতে ড্রাইভার হাতে সিগারেট ফেলে দিয়ে আর একটা সিগারেট ধরায়।
ট্রেন নিজেই ছুটে চলেছে, আর সে গাড়ির পাশে হেলান দিয়ে শূন্যে দৃষ্টি মেলে বাইরের দিকে তাকিয়ে আছে। মেরি বন্ডকে যে ম্যাপটা দিয়েছিল, বন্ড সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। ফলে পথটা তার জানা হয়ে গেছে। 5 মাইল জুড়ে শুধু লম্বা লম্বা আখের ক্ষেত, তারই মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে। তারপর মিডল রিভার নামে একটা নদী আসছে। নদী পেরিয়ে বিরাট জলাভূমি আর খানিকটা উঁচু অংশ, সেখানে বসবাসের যোগ্য করে তোলার চেষ্টা হচ্ছে। এরপর আসছে আর একটা নদী, অরেঞ্জ রিভার। এই নদীটা গিয়ে মিশেছে অরেঞ্জ বো নামে একটা উপসাগরে। এরপর আখ এবং অন্যান্য গাছের জঙ্গল এবং আশেপাশে ছোটোখাটো চাষের জমি। শেষে গ্রিন আইল্যান্ড বন্দরের কাছে গায়ে ছোট একটা গ্রাম, নাম হচ্ছে গ্রিন আইল্যান্ড। প্রায় 100 গজ দূরে একটা শকুন আকাশে উঠছে। প্রথমে ডানা ভাসিয়ে সমুদ্রের হাওয়ার ওপর ভর করে অনেকটা ওপরে উঠে গেল। এরপর একটা কাণ্ড ঘটল। স্কারামাঙ্গার পিস্তল হঠাৎ গর্জে উঠল। তাতে শকুনটা ডানার দিক থেকে একটা পালক খসে গেল। শকুনটা টাল সামলাতে আরও উপরে উঠতে থাকে, সাথে সাথে আর একটা গুলি। তাতে শকুনটা ঝাঁকুনি খেয়ে নিচে নামতে থাকে এবং তৃতীয় গুলিতে একেবারে আখের খেতে গিয়ে পড়ে। সবাই এই দৃশ্য দেখে হো হো করে হেসে ওঠে, কিন্তু বন্ড হাসতে পারল না। উল্টে বলল, এর জন্য 5 পাউন্ড জরিমানা হওয়া উচিত, যদি না রাস্তাফারিটাকে হাত করে থাকেন। ওর পাখি মারার কথা নয়। হঠাৎই বন্দের মাথা ঘেঁষে একটা গুলি বেরিয়ে যেতে স্কারামাঙ্গা হাসিতে ফেটে পড়ে। আরে, মনে হলো আমি একটা ইঁদুর দেখলাম। কই মিস্টার হ্যাজার্ড, একটু পিস্তলের খেলা হয়ে যাক। ওই যে গরুগুলো চড়ছে 10 হাত দূর হবে, এখান থেকে মারো তো দেখি। স্কারামাঙ্গার কথায় সকলে হেসে উঠল। বন্ড চারিদিকে চোখ বোলায়। স্কারামাঙ্গার কোলের ওপর পিস্তল, হেনড্রিক্সের হাত ডান পকেটে। তার দূরত্ব মাত্র 10 ফুটও নয়। বন্ড বলল যে, পশুর মাংস আমি খাই না, তাতে আমি কখনো গুলি করতেও পারবো না। তবে আপনি যদি বলেন যে একাই পুরো গরুটা খেয়ে নেবেন, তাহলে অবশ্য গুলি চালাতে রাজি আছি। সঙ্গে সঙ্গে আগুনের ঝলক। একটা গুলি বন্ডের মাথার একেবারে কাছ দিয়ে বেরিয়ে গেল। সে বুঝতে পেরে আগে থাকতেই মাথাটা নিচু করেছিল, নইলে তো ভবলীলা সাঙ্গ হয়ে যেত। স্কারামাঙ্গা জ্বলন্ত চোখে চেঁচিয়ে ওঠে, ওরে বেটা ইংরেজ, তোর এত বড় সাহস! যত বড় মুখ নয় তত বড় কথা! সাবধান, নইলে তোর মুখটাই গুলি করে উড়িয়ে দেব। আবার সেই হাসির শব্দ। বন্ডের পাশে বসা ড্রাইভার নিজের মনে কী যেন বিড়বিড় করে বকে চলেছে। একটু পরে খুব জোরে হুইসেলের ডান্ডাটা ধরে টান মারল। বন্ড হঠাৎ লক্ষ্য করল লাইনের ওপর গোলাপি মতন কী যেন পড়ে আছে। ড্রাইভার দেখতে পেয়ে ট্রেনের গতি কমাতে চেষ্টা করতে দুটো গুলি এসে ইঞ্জিনের মাথায় লাগলো এবং স্কারামাঙ্গা গর্জে উঠল, স্টিম বাড়িয়ে দে হতভাগা কোথাকার! অগত্যা গাড়ির গতি বাড়িয়ে দিল ড্রাইভার। ট্রেনে আবার ঘন্টায় 20 মাইল বেগে ছুটতে লাগলো। তারপর বন্ডের দিকে তাকিয়ে ড্রাইভার বলল, একটা সাদা মতন লাইনের ওপর কী যেন পড়ে রয়েছে, কর্তার বান্ধবী হতে পারে হয়তো। বন্ড ভালো করে তাকিয়ে দেখল লাইনের ওপর একটা মেয়ে পড়ে আছে, চুলগুলো সোনালি। এবার স্কারামাঙ্গা সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ওই সামনে দেখুন, একটি মেয়েকে বেঁধে লাইনের ওপর ফেলে রাখা হয়েছে। মেয়েটির নাম মেরি গুডনাইট। সত্যিই গুডনাইট বটে। আর মেয়েটি কে জানেন? জেমস বন্ডের বান্ধবী। এখন যদি বন্ড ব্যাটা এই ট্রেনে থাকতো, তাহলে হয়তো কান্নাকাটি জুড়ে দিত। অ্যাক্সেলেরেটরের ডান্ডার ওপর ঝাঁপিয়ে পড়ে বন্ড সেটা নিচের দিকে টানতে চায়। অনেকটা বাষ্প ইঞ্জিন থেকে বেরিয়ে গেল, কিন্তু মাত্র 100 গজ বাকি। বাঁচাবার একটাই মাত্র উপায়, ব্রেক ভ্যানে গিয়ে ব্রেক কষা। তা সম্ভব নয়, ওখানে স্বয়ং স্কারামাঙ্গা বসে আছে। ওদিকে ড্রাইভারের হাতে কাটারি, তাতে আগুনের আলোর মতো চকচক করছে। তবে বন্ডের হাতে পিস্তল দেখে সরে দাঁড়ালো। অন্যদিকে হেনড্রিক্স পিস্তল বার করলো, কিন্তু বন্ডকে গুলি করার মতো সময় সে পেল না। বন্ডও তা লক্ষ্য করেছে। সে প্রস্তুত হয়েই ছিল, গুলি চালালো। সঙ্গে সঙ্গে হেনড্রিক্স লুটিয়ে পড়ল। গুলি এসে তার চোখে লেগেছে। সাথে সাথে সোনার পিস্তল গর্জে উঠল। গুলিটা এসে ড্রাইভারের গায়ে লাগলো। সে গলা চেপে ধরে বসে পড়ল। বন্ড ভাবল ট্রেনটা চালিয়ে দেওয়া উচিত, নইলে ওই শয়তানগুলো তার সামনে এসে দাঁড়াবে। সবার সঙ্গে সে একা কিছুতেই পারবে না। ট্রেন ছুটে চলেছে, আর মাত্র 50 গজ দূরে মেরি হাত পা বাঁধা অবস্থায় লাইনের ওপর পড়ে রয়েছে।
যে কোনো মুহূর্তে ইঞ্জিনটা ওর উপর দিয়ে বেরিয়ে যাবে। বন্ড সে কথা ভাবতে পারছে না। না, মেরিকে বাঁচানো গেল না, তার ওপর দিয়ে ট্রেন চলে গেছে। ওদিকে বন্ডের পেটের মধ্যে থেকে একটা বমি ভাব উঠে আসছে। তার কাঁধে একটা গুলি লেগেছে। সবাই তাকে তাক করে আছে, গুলিও চালাচ্ছে। স্কারামাঙ্গা হাঁটু গেড়ে বন্ডকে দেখবার চেষ্টা করছে। ইতিমধ্যে ট্রেনের পেছন দিক থেকে লিটারের গলা ভেসে এলো, পিস্তল ফেলে দাও বলছি। সাথে সাথে গুলির শব্দ। গ্যাংগেরেলা শেষ, আর স্কারামাঙ্গা আহত, বুকে গুলি লেগেছে। সাবধানে দাঁড়ালো বন্ড। এটা সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। লিটার ব্রেক ভ্যানের পেছনে বাফারে ঝুলতে ঝুলতে এসেছে বোধহয়। বন্ড এতক্ষণ গুলি বৃষ্টির জন্য বেরোতে পারেনি। ওই তো লিটার, হাওয়ায় তার চুল উঠছে। স্কারামাঙ্গার বুকের ওপর পা ফাঁক করে দাঁড়িয়ে আছে, হাতে পিস্তল। বন্ডের কাঁধের যন্ত্রণা শুরু হয়েছে। কাতরাতে কাতরাতে বলল, লিটার, তুমি আগে বের হলে না কেন? আমি তো গুলি খেয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। শেষ? লিটার হাসে। সেদিন কি কখনো আসবে? যাক, এখন শোনো, চটপট লাফ দাও। জলায় পড়লে লাগবে না। জলে একটু গন্ধ আছে ঠিকই, বাড়ি গিয়ে ওডিকোলন ছিটিয়ে দিলেই হবে। ট্রেন আওয়াজ তুলে ছুটে চলেছে। কোথায় চলেছে তা কে জানে। মিটারে দেখা যাচ্ছে 19 মাইল। কারোর হাতে পিস্তল নেই। এমন তো হবার কথা ছিল না। স্কারামাঙ্গা তাদের ফুর্তি করাতে নিয়ে চলেছে। তাদের একই দশা। ড্রাইভারের দিকে তাকালো লিটার। কি কুৎসিত সে দৃশ্য। ভাঙাচোরা দাঁত বার করে পড়ে রয়েছে। লিটার এবার তাকায় হেনড্রিক্সের দিকে। তার দেহটা মেঝেতে গড়াচ্ছে। তার গায়ে এখনও ঘামের চিহ্ন। মৃত অবস্থায় লোকটাকে দেখলে বোধহয় কারোর দয়ামায়া হবে না। লিটার এবার গ্যাংগেরালার দিকে তাকায়। নিচে কাত হয়ে রয়েছে। লিটারের গুলি তার মাথার খুলির অনেকটাই উড়িয়ে দিয়েছে। গ্যাংগেরালার পাশে 3টে শয়তান কাচুমাচু মুখে বসে আছে। তারা ফুর্তি করবে বলে চটকদার শার্ট পরে বেরিয়েছিল। লিটার এদের সামনে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে। নিজের খেয়ালে ট্রেনটা চলেছে কোথায় কে জানে। বাঁশি বাজছে, প্রচণ্ড রোদ। জলার পচা গন্ধ ভেসে আসছে। ফ্যাকাশে মুখে তারা বন্ডের দিকে তাকিয়ে আছে। কিছু হয়তো বলতে চায়। প্রথমে লুই পারভাইজ বলল, আমাকে ছেড়ে দাও, মান নামে দিব্যি করে বলছি, 10 লাখ টাকা দেব। সঙ্গে সঙ্গে স্যাম্বিলিয়ন এবং হালগার ফিকেন বলে ওঠে, আমরাও 10 লাখ টাকা দেব। অনুনয় বিনয় অগ্রাহ্য করে বন্ড উঠে দাঁড়ালো। আজ পর্যন্ত এরা কত মানুষ হত্যা করেছে, আজ এখন এখানে নিজেরাই অসহায়। দেখতে কিন্তু বেশ লাগছে। সেভাবে এই হচ্ছে কালের বিচার। তারপর বন্ড কেবিন থেকে সিঁড়িতে নামলো এবং সাবধানে ঝাঁপ দিল কাদা ভর্তি জলায়। বন্ড জলে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে জলা থেকে বিকট গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। একটা পাখি চেঁচিয়ে উঠে পালালো। তারপর সে থপথপ করতে করতে জলা থেকে উঠে এলো। কাঁধের যন্ত্রণা হচ্ছে, বমি করে ফেললো, যেন আর পারছে না। এরপর লিটারও ঝাঁপ দিল। বন্ডের থেকে প্রায় 200 গজ দূরে হবে। তবে সে বেকায়দায় পড়ে আর একটা ঘটনা ঘটল। বন্ড দেখতে পেল আর একজন জলায় ঝাঁপিয়ে পড়ল। বুঝতে পারল ও স্কারামাঙ্গা ছাড়া আর কেউ নয়। লিটার কেন যে গুলি করে ওর মাথার খুলিটা উড়িয়ে দিলে না, তাহলে ফের তারা নতুন করে ঝামেলায় জড়াতে হতো না। ধোঁয়া ছাড়তে ছাড়তে চালকহীন ট্রেন ব্রিজে উঠতেই শব্দটা বদলে গেল। তারপর আর ট্রেনকে দেখা গেল না। সেদিকে তাকিয়ে বন্ড ভাবল, কতক্ষণে স্টিম ফুরোবে। ওই 3টে লোক এখন কি করছে? পাহাড়ে পালাবে, না ট্রেন চালিয়ে বন্দরে পৌঁছে ওখান থেকে স্টিমারে একেবারে কিউবা? এর জবাব বন্ড একটু পরেই পেয়ে গেল। ইঞ্জিনটা নিজের মাঝামাঝি গিয়ে গোত্তা মেরে উপরে উঠে গেল। এরপরেই খেলনা ট্রেনের মতো জলার মধ্যে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড আওয়াজ, কাঠ আর লোহার টুকরো ছিটকে পড়ল, আগুন ছড়ালো। বন্ডের প্রায় কানে তালা লেগে যাওয়ার জোগাড়। তার পেছনে একটা ব্যাঙ গো গো করছিল। ওটা ভয় পেয়ে থেমে গেল। 4টে সাদা বক ভয়ে জলের ওপর দিয়ে উড়ে গেল। রেল লাইনের ওপর রোদ পড়ে চকচক করছে। বন্ড রেল লাইনের ধার ধরে ব্রিজের ওপর হাঁটতে থাকে। প্রথমে লিটারকে দেখতে হবে কোথায় সে আছে। এরপর দলের চাই স্কারামাঙ্গা।
সেটা হাত ফসকে পালিয়েছে। ব্রিজের শেষে চড়া থেকে নেমে জলার মধ্যে লিটারকে দেখতে পায়। বন্ড লিটারকে তুলে ধরে বলে, এখন কিছু করা যাবে না, আপাতত তোমার ছায়ায় নিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই লোকজন এসে পড়বে, তারপর ওই শয়তানটার পেছনে যেতে হবে। ওটা নিশ্চয়ই ব্রিজের কোথাও লুকিয়ে আছে। তুমি ওটাকে খতম না করে ঝাঁপ দিলে কেন? এবার লিটারের নিজের ওপর রাগ হতে থাকে। স্কারামাঙ্গাকে দেখলাম রক্তে মাখামাখি, জামা ভিজে গেছে, চোখ বন্ধ। ভাবলাম ও মারলেও ব্রিজের সঙ্গে উড়ে যাবে, কিন্তু তার আগে সে জলায় ঝাঁপিয়ে পড়বে তা বুঝতে পারেনি। সত্যি চালে একটা বড় রকম ভুল হয়ে গেছে। এরপর লিটার মিটিমিটি হেসে জিজ্ঞাসা করলো, কায়দাটা কেমন হয়েছে? ব্রিজ অন দ্য রিভার কোয়াইয়ের মতো, তাই না? ঠিক ফেটেছিল তো? বন্ড মাথা নাড়ে, দারুণ বাজি পড়ল। এবার কুমিরের ভোজ হচ্ছে। কিন্তু ওই প্লাস্টিকের মূর্তিটা, কি ঘাবড়ে গেছিলাম। ওটাও কি তোমার কীর্তি নাকি? না, ওটা মিস্টার এমের হুকুম অনুযায়ী হয়েছে, আর আমি সেই সুযোগে ব্রিজ ওড়াবার ব্যবস্থা করে ফেললাম। এবং তখন আমি কি জানি যে তোমার বান্ধবীর সোনালি চুল, আর তুমি ওই দেখে অমন করবে? ভীষণ বোকামি হয়ে গেছে। তারপরে বন্ড লিটারকে তুলে এনে একটা শুকনো জায়গায় বসালো। সামনেই মস্ত ঝোপ। একটা গাছে হেলান দিয়ে লিটার দরদর করে ঘামতে থাকে। বন্ড একটা গুলি বার করে লিটারকে বলল, সেটা কামড়াও, শুনেছি তাতে নাকি কাজ হয়। এরপর একটা কাতর শব্দ করে লিটার অজ্ঞান হয়ে যেতে বন্ড ভাবে, এইরকম ভালোই হলো। সে ওর বেল্ট থেকে পিস্তলটা বার করে বাঁদিকে রেখে দিল, যদি জ্ঞান ফেরার পরে দ্রুত ব্যবহার করার দরকার হয়। তারপর লিটারকে ওখানে রেখে বন্ড ছোপের গা ঘেঁষে ব্রিজের দিকে এগোতে থাকে। কিছুটা খোলা জায়গা, সমুদ্রের হাওয়া জলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এর খানিকটা দূরে গিয়ে কলকল শব্দে নদী বয়ে চলেছে, ঝিঝি ডাকছে, পাখির গুজন শোনা যাচ্ছে। বন্ড ভাবে, একে দুর্বল শরীর, এর ওপর যদি জ্বর আসে তাহলে সে মাটিতে লুটিয়ে পড়বে, যেমন একটু আগে লিটার পড়েছে। তাই স্নায়ু দুর্বল কখনো করা চলবে না। তাই সে নিজের মধ্যে একটা চনমনে ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করলো। বন্ড এমনভাবে হেঁটে চলেছে যাতে কোনো রকম আওয়াজ না হয়। কোথাও ঝোপ পড়লে একটু ঘুরে যেতে ইচ্ছে করে, আবার কোথাও কাদা পেলেও তাই। কোথাও মাটি আবার রোদে ফেটে গেছে, কিন্তু নরম মাটিতে কোথাও পায়ের ছাপ দেখতে পাচ্ছে না। মাটিতে ইঁদুর আর কাঁকড়ার গর্ত, এদিক ওদিক কাঁকড়ার খোলও দেখতে পেল। সম্ভবত বড় পাখি নয়তো নেউলে খেয়ে থাকবে। এবার তাকে একরাশ মশা আর মাছিতে ছেঁকে ধরল। চর মারলে শব্দ হয়, তাই পকেট থেকে রুমাল বার করে তাড়াতে চেষ্টা করলো। একটু পরে রুমাল রক্তে ও ঘামে ভরে উঠল। ব্রিজে বন্ডের পৌঁছতে প্রায় 100 গজের মতো বাকি। সে ইতিমধ্যে জলার ভেতর দিয়ে প্রায় 200 গজ হেঁটে এসেছে, আর ঠিক সেখানেই একটা কাশির শব্দ সে শুনতে পেল। বন্ডের থেকে প্রায় 20 গজ দূরে কে যেন কাশল। দ্বিতীয়বার কাশির আর কোনো শব্দ নেই। প্রায় মিনিট 5 কেটে গেল। দাঁতে পিস্তলটা কামড়ে ধরে হামাগুড়ি দিয়ে সে এগোতে থাকে। ঝোপটা যেখানে শেষ হয়েছে সেখানে শুকনো কাঁধার মধ্যে অবশেষে বন্ড স্কারামাঙ্গাকে দেখতে পেল। তার অনুমানই ঠিক। সঙ্গে সঙ্গে সে সরে গেল, আর এগোলো না। দ্রুত নিঃশ্বাস বইছে তার। একটা ছড়ানো শুকনো শিকারের ওপর স্কারামাঙ্গা পড়ে রয়েছে। ডান দিকে স্যুট রক্তে লাল, তার উপর দিয়ে পোকা হেঁটে যাচ্ছে। হেড স্কার্ফের কোনো বালাই নেই, কিন্তু তার দুটো চোখ সাংঘাতিক জীবন্ত দেখাচ্ছে। সেই চোখ দিয়ে চারিদিকে দৃষ্টি বোলাচ্ছে। তবে হাত দুটো শিকড়ের ওপর ছড়ানো। সে হাতে বোধহয় পিস্তল নেই। হঠাৎ একটা জিনিস দেখে বন্ড শিউরে উঠল। প্রথমে সে আদৌ বুঝতে পারেনি যে ওটা কী। তারপর দেখে একটা বিরাট সাপ এঁকে বেঁকে স্কারামাঙ্গার দিকে এগিয়ে চলেছে। সাপটার গায়ে হালকা বাদামি রঙের ওপর কারুকার্য। মন্ত্রমুগ্ধের মতো বন্ড ওইদিকে তাকিয়ে রইল। দেখা যাক সাপটা কী করে। রক্তের গন্ধে সাপটা আসছে। বোধহয় অজগর হবে, লম্বায় 5 ফুটের মতো। তবে ওরা বড় একটা মানুষের অনিষ্ট করে না। এরপর স্কারামাঙ্গার মধ্যে একটা প্রাণের সাড়া পাওয়া গেল। তারপর প্যান্টটা একটু টেনে টেনাস বুটের মধ্যে দিয়ে একটা সরু ছুরি বার করে হাতে ধরে রইল। ছুরির মুখ সাপের দিকে, যাতে অতি সহজেই ছুরি মারতে পারে। কয়েক গজ দূরে সাপটা থেমে গেল। মাথা উঁচু করে দেখে নিল। তার চেরা জিভ কয়েকবার বেরিয়ে এলো। তারপর ফনা উঁচু করে স্কারামাঙ্গার দিকে ধেয়ে চলল। স্কারামাঙ্গা কিন্তু চুপ করেই পড়ে আছে, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে সাপটাকে দেখে যাচ্ছে।
সাপটা তার জামা বেয়ে উঠবার মুখেই ছুরি দিয়ে সাপের মাথাটা মাটি থেকে গেঁথে দেয়। সঙ্গে সঙ্গে সাপটা শিকড়ের ওপর আঁচড়াতে থাকে এবং তার হাত জড়াবার চেষ্টা করে, কিন্তু পারে না। কুণ্ডুলি খুলে যেতেই ছিটকে সরে গেল অন্যদিকে। মৃত্যু যন্ত্রণার সাপটা ধরফর করতে থাকে। স্কারামাঙ্গা সাবধানে সাপটার মাথা থেকে লেজ পর্যন্ত হাত বোলায়। শুধু লেজের ডগাটি একটু একটু করে যা নড়ে চলেছে। স্কারামাঙ্গা এরপর ছুরি দিয়ে সাপের পেটটা কেটে ফেলল এবং কেটে মাথাটা কাঁকড়ার গর্তে ফেলে দেয়। দেখে কাঁকড়া আসছে কিনা। রক্তের গন্ধ পেয়ে হয়তো চুপ করে বসে আছে। বন্ড ছোপের আড়াল থেকে প্রতিটি জিনিস ভালো করে লক্ষ্য করে চলেছে। স্কারামাঙ্গার যতই রক্তপাত হোক না কেন, তাকে দুর্বল বলা যাবে না এবং সাপটাকে যেভাবে মারল তা দেখার মতন। সাপটাকে খতম করে স্কারামাঙ্গা ছোপের চারিদিকে আবার চোখ বোলাতে থাকে। একবার দৃষ্টি বন্ডের পাশ দিয়ে চলে গেল। সম্ভবত তাকে দেখতে পায়নি তার কালো স্যুটের জন্য, কারণ জায়গাটা আলো আঁধারি হয়ে আছে। মনে মনে সে পোশাকটাকে ধন্যবাদ জানালো। এখানটায় লুটিয়ে থাকলে হট করে কারোর চোখে পড়ার মতো জায়গা নয়। ধারে কাছে কেউ নেই দেখে স্কারামাঙ্গা মনে মনে নিশ্চিন্ত হলো। তারপর দক্ষ সার্জেনের মতো ছুরি দিয়ে লম্বালম্বিভাবে মাথাটা ছিঁড়ে ফেলল। এরপর সাপের ছাল ছাড়িয়ে লালচে মাংসালো অংশটা রেখে বাকিটা কাঁকড়ার গর্তের দিকে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু কোনো কাঁকড়া না আসায় সে বিরক্ত বোধ করল। তারপর স্কারামাঙ্গা নিজের হাতের তালুতে থুতু ফেলে দেখে থুতুতে রক্ত আসছে কিনা। এরপর থুতুটা ফেলে দেয়। বন্ড আন্দাজ করে গুলিটা স্কারামাঙ্গার ডান দিকের বুকে লেগেছে। একটুর জন্য হৃৎপিণ্ডে লাগেনি। রক্তপাত হচ্ছে প্রচুর, আহতও হয়েছে, তবু কাহিল হয়ে পড়ার মতো অবস্থা ওর হয়নি। স্কারামাঙ্গা এবার নিশ্চিন্ত মনে সাপের মাংসে কামড় বসিয়ে তার খিদে মেটাতে থাকে। ওর ভূমিকা যেন এখন একটা কুকুরের মতো, অন্তত বন্ডের তাই মনে হলো। তারপর বন্ড তাড়াতাড়ি ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো, হাতে তার পিস্তল, দৃষ্টি স্কারামাঙ্গার দিকে। স্কারামাঙ্গা বন্ডকে দেখে মোটেই ঘাবড়ে গেল না। দু হাতে ধরে মাংস যেমন খাচ্ছিল তেমনিভাবেই খেতে থাকে। তারপর মুখ ভর্তি মাংস নিয়ে বলে, একটু দেরি করে এলে, তবে এখনও কিছুটা আছে, খাবে নাকি? ধন্যবাদ, আমি সাপ খেলে ভেজে চাটনি মাখিয়ে খাই। তুমি খাও, তোমার হাত দুটো জোড়া থাক। স্কারামাঙ্গা উপহাস করে বলল, ভয় পেলে নাকি? এরপর নিজের রক্তাক্ত শার্ট দেখিয়ে বলে, একটা লোক মরে যাচ্ছে, তাকেও তোমাদের ভয়? তোমরা ইংরেজরা একেবারে ভয় কাতুরে। মরতে বসেও তো দেখলাম সাপটা বেশ ভালোভাবেই মারলে। আর কোন হাতিয়ার সঙ্গে আছে নাকি? না না বলে স্কারামাঙ্গা শার্ট খুলে বেল্ট এবং বগল দেখালো। হাঁটুতে থাপ্পড় মারল। অর্থাৎ ওখানেও কিছুই নেই। তা দেখে বন্ড বলে, এটা অবশ্য আমি নিজেই করতে পারতাম। অবশ্য সাপের দশা দেখে আর সাহস পাচ্ছি না। আর ছুরিটা গাছের দিকে ছুঁড়ে ফেলে দাও, আমাকে তাক করে নয়, কারণ আমার আঙুল যেভাবে নিষ্পিস করছে তাতে গুলি না বেরিয়ে যায়। স্কারামাঙ্গা এর জবাবে ছুরিটা ছুঁড়ে মারল। ঊর্ধ্বে উঠে গিয়ে ঝিলিক তুলে এসে পড়ল তার সামনে কাদার মধ্যে। বন্ড সময় মতো সরে না গেলে তার গায়ে এসে ঠিক বিঁধে যেত। স্কারামাঙ্গা হাসতে থাকে। হাসতে হাসতে কাশি এসে যায়। থুতু ফেলল। থুতুতে অল্প রক্ত রয়েছে, বোধহয় বুকের একটা হাড় ভেঙেছে। এরপর কাশির বেগ কমতে সে সাপের মাংসের বাকিটা খেতে থাকে। হয়েছে? বন্ড জানতে চায়। তুমি আমার বন্ধুদের খতম করেছো। তোমার সময় ফুরিয়ে এসেছে স্কারামাঙ্গা। তোমাকে খুন করার লাইসেন্স আমার আছে। তুমি আমার হাতেই খুন হবে। তবে তুমি মার্গেসনকে যা করেছো তা অবশ্য আমি করব না। মনে আছে কি করেছিলে? হাঁটু আর কনুইয়ের মধ্যে গুলি চালিয়ে তুমি ওকে হামাগুড়ি দিয়ে তোমার জুতো চাটতে বাধ্য করেছিলে, আর তা নিয়ে কিউবাতে তোমার বন্ধুদের শুনিয়ে গর্ববোধ করেছিলে। বন্ড একটু থেমে বলে, তুমি জীবনে কটা খুন করেছো বলতে পারো? তোমাকে নিয়ে 50টা। সমস্ত মাংসটা চেটেপুটে খেয়ে নেয়। আমার কাছ থেকে কোনো গোপন কথা বার করতে পারবি না। মনে রাখিস, আমি অনেকবার আহত হয়েছি, গুলি খেয়েছি, তবু মরিনি। আর কোনো ইংরেজকে দেখিনি যে একটা লোক আহত হয়েছে। যার হাতে কোনো হাতিয়ার নেই এমন কোনো লোককে মেরেছে। তার চেয়ে বরং এখানে বসে হাতটা চিবো। তারপর এক সময় লোকজন এসে যাবে।
বিচার হবে ভালোই, কিন্তু কিসের জন্য বিচার হবে? এর একটা কারণ আছে, বন্ড বলে। তোমার হোটেলে রবি রটকভের হত্যার কথা চিন্তা করো। নদীটায় শুয়ে আছে মিস্টার রটকভ। তার মাথার মধ্যে তোমার সোনার পিস্তলের গুলি রয়েছে। তাহলে তোমাকেও তো একই অপরাধে অভিযুক্ত করতে পারি। তোমার গুলি হেনড্রিক্সের মাথার খুলির মধ্যে রয়েছে। দুজনেরই জেলে গিয়ে মন্দ হবে না। আর শুনছি স্প্যানিশ টাউনের জেলটা খারাপ নয়। এরপর স্কারামাঙ্গা বন্ডের দিকে তাকিয়ে আবার বলে, তুমি রটকফের কথা জানলে কি করে? আড়ি পেতে। নিজেই শুধু ফাঁদ পাততে পারো স্কারামাঙ্গা, তাই না? তুমি যেসব পাহারাদার জুটিয়েছিলে তার কজন অন্য দলের, আর তোমার 2 ম্যানেজার সিআইএর চর। এর মধ্যে তোমার সব কথাবার্তা ওয়াশিংটনে চলে গেছে। রটকফকে তুমি খুন করেছো সে কথাও এর মধ্যে আছে। তাহলে বুঝতে পারছো যে কোনোদিনই তোমার কোনো দিক দিয়েই তোমার রেহাই নেই। তবে তোমার বোধহয় একটা কথা জানা নেই যে আমেরিকার কোর্টে টেপের ওপর তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। তবে হ্যাঁ, কিছু ভুল আমি করে ফেলেছি। যাক, $10 লাখ দিচ্ছি, নিয়ে কেটে পড়ো। ট্রেন আসার সময় ওরা আমায় 30 লাখ দিতে চেয়েছিল, তা আমি নিইনি। সেটা নিশ্চয়ই তুমি... বেশ, আমি তার ডবল দিচ্ছি। হুম, বন্ড মাথা নেড়ে বলে। হাত দুটো পেছন দিকে মুঠো করো এবং মার্কনেসের ছিন্নভিন্ন দেহটার কথা চিন্তা করো। স্কারামাঙ্গার মতো বন্ড নির্বিকার। তারপর বন্ড বলে, কাউকে কিছু বলার থাকলে বলে ফেলতে পারো। কারোর সঙ্গে দেখা করতে হবে নাকি? গোপন কোনো কিছু কথা ফাঁস করার থাকলে বলতে পারো। অন্য কাউকে ফাঁস করবো না, কথা দিচ্ছি। সাবধানে হাসল স্কারামাঙ্গা। হাসার সঙ্গে কাশি এলো না। বলল, বাহ, বেশ ভদ্র ইংরেজ তো তুমি। দাও তো তোমার পিস্তলটা আমার হাতে, দেখি তুমি কত উদার। তারপরই দেখতে পাবে তোমার মাথার খুলিটা উড়ে গেছে। বন্ড স্কারামাঙ্গার দিকে তাকিয়ে থাকে আর ভাবে, সত্যি লোকটা একটা জাত খুনে। এরা হাসতে হাসতে ঠান্ডা মাথায় টাকার জন্য খুন করতে পারে, আবার কখনো বা স্রেফ মজা লুটবার জন্য। বন্ড স্কারামাঙ্গাকে সাবধানের সঙ্গে লক্ষ্য করছে। ভাবে, স্কারামাঙ্গার কি তেজ! ওই লোকটার কয়েক মিনিটের মধ্যে মৃত্যু অবধারিত, তবু কেমন একটা নিস্পৃহ ভাব। অর্থাৎ ভাঙবে তবু মচকাবে না। স্কারামাঙ্গা একটা গাছের তলায় শুয়ে আছে। তার চওড়া বুক নিঃশ্বাসের তালে তালে ওঠানামা করছে। কোথাও এতটুকু পরাজয়ের গানই বা মৃত্যু ভয় নেই। ওদিকে বন্ড কিন্তু ঘেমে চলেছে এবং 10 মিনিট কড়া রোদে দাঁড়িয়ে থাকার পর ক্লান্ত বোধ করছে। আর স্কারামাঙ্গাকে হত্যা করার স্পৃহা তার মধ্যে থেকে যেন ক্রমশ কমে আসছে। বন্ড সঙ্গে সঙ্গে নিজেকে চাঙ্গা করে তোলার চেষ্টা করে। না না, এটা কোনো মতেই হতে দেওয়া উচিত নয়। সে গা ঝাড়া দিয়ে ওঠে, বলে, আর দেরি করা সম্ভব না স্কারামাঙ্গা। দুহাত দিয়ে ওর দিকে সে পিস্তল তাক করতে থাকে, চোখের দৃষ্টি স্থির। স্কারামাঙ্গা একটা হাত তুলল। এই প্রথম তার মুখে ভাবের পরিবর্তন এসেছে। গলায় একটা কাতরতা ঝরে পড়ল। বলল, 1 মিনিট সময় দাও, প্রার্থনা সেরে নি। এরপর তুমি গুলি চালিও। সকলকেই তো একদিন মরতে হবে, কেউ আগে কেউ পরে, এই যা তফাৎ। আর ভাবছি তোমার কপালের কথা। যদি আমার গুলিটা তোমার 1 ইঞ্চি ডান দিকে ঘেঁষে যেত, তাহলে তোমার বদলে এই কথাগুলো আমিই বলতে পারতাম। সত্যি ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। যাক, আমায় একটু ঈশ্বরের নাম করতে দাও। বন্ড এই কথা শোনার পর পিস্তল নামিয়ে নিল। ভাবল, ঠিক আছে, স্কারামাঙ্গাকে মিনিট খানেকের সময় দেওয়ার জন্য দেওয়া যেতে পারে, তবে তার বেশি কিছুতেই নয়। তাছাড়া গরমে খিদে এবং তেষ্টায় তার নিজের অবস্থাও কাহিল। একটু পরেই তাকে ওই কাদামাটির মধ্যে শুয়ে পড়তে হবে। সত্যি সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তারপর ওর অনুরোধ অনুযায়ী বলল, ঠিক আছে, তোমায় 1 মিনিট সময় দেওয়া যেতে পারে। ধন্যবাদ। এরপর স্কারামাঙ্গা চোখটা বন্ধ করে ল্যাটিন ভাষায় বিড়বিড় করে মন্ত্র জপ করতে থাকে। এর একদিকে বন্ড রোদের মধ্যে এক দৃষ্টিতে স্কারামাঙ্গার দিকে তাকিয়ে থাকে। ক্রমশ গরম এবং যন্ত্রণায় সে কাহিল হয়ে পড়েছে, তবু সে তার সিদ্ধান্তে অটল থাকে। স্কারামাঙ্গার ডান হাতটা আস্তে আস্তে কানের দিকে এগিয়ে থেমে গেল, কিন্তু মন্ত্রপাঠ হয়েই চলেছে। তারপর একটা কাণ্ড ঘটল, যেটার জন্য বন্ড আদৌ প্রস্তুত ছিল না। হঠাৎ স্কারামাঙ্গার মাথার পেছন দিয়ে একটা সোনালি ডেনিঙ্গার লাফিয়ে উঠল।
নেহাত সচেতন ছিল বলে বন্ড শূন্যে লাফিয়ে ওঠে, কোনো ক্রমে মৃত্যুর হাত থেকে বাঁচল। গুলিটা ওর পেটে বিঁধেছে। অন্যদিকে স্কারামাঙ্গা মাটি থেকে ছোলাটা তুলে নিয়ে দ্রুত গতিতে দৌড়তে থাকে। ওদিকে বন্ড আহত জন্তুর মতো ওলটপালট খাচ্ছে। তার ডান হাতের রিভলভারটা বার পাঁচেক গর্জে ওঠে। তারপর ডান হাতটা পেটের মধ্যে চেপে ধরে অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায়। ওদিকে স্কারামাঙ্গা ছুটতে ছুটতে সহসা থেমে গিয়ে নীল আকাশের দিকে তাকায়। তারপর তার হাত থেকে ছোড়াটা মাটিতে পড়ে যায় এবং চিরদিনের মতো সে স্তব্ধ হয়ে যায়। দুহাত ছড়িয়ে সে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে গর্ত থেকে কাঁকড়াগুলো বেরিয়ে এলো সাপের দল, মাংস খেতে শুরু করলো। তারপরও সারা রাত খাবার জন্য ওদের আরও খাবার রইল। নদীর ধার ধরে হেলে ধুলে একজন রেল পুলিশ আসছে। লিটার জ্ঞান ফিরে পেয়ে কোনো রকমে থানায় গিয়ে পুলিশকে বলেছে জলের মধ্যে একটা বদলোক একটা ভালো লোককে তাড়া করেছে। পাজি লোকটার হাতে পিস্তল আছে, এর বেশি সে কিছু বলেনি। আর নিজেকে ওয়াশিংটনের FBI-এর লোক বলে পরিচয় দিয়েছে। পুলিশটা কথা শুনে লোক জোগাড় করতে চেষ্টা করেছে, পারেনি। শেষে নিজেই একটা বেটন ঝুলিয়ে বেরিয়ে পড়েছে। গুলির শব্দে পাখিগুলো বিকট চিৎকার করছে, তাতে পুলিশটা খানিকটা সুবিধা হয়েছে। সে সেই আওয়াজ লক্ষ্য করে এগোচ্ছে। আর এই অঞ্চলটা তার ছোটোবেলা থেকেই পরিচিত। তবে ওই পাজি লোকটার জন্য যা একটু চিন্তা, ওর হাতে নাকি একটা পিস্তল আছে। তবে এখানকার আইন পুলিশকে হত্যা করলে একেবারে ফাঁসি। তা কি ওই বদলোকটা, কে জানে। পাখিগুলো চলে যাওয়ার পর জায়গাটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তবে মেঠো ইঁদুর এবং অন্য ছোটোখাটো জন্তু কনস্টেবলের পাশ দিয়ে ছুটে চলেছে। তারপর কাঁকড়াদের কর্মর আওয়াজ শোনা গেল। এরপর ঝোপের আড়াল থেকে বেরিয়ে স্কারামাঙ্গাকে দেখতে পেয়ে থমকে দাঁড়ালো। এর একটু দূরে আর একটা দেহ পড়ে রয়েছে। দুজনের কেউ নড়েচড়ে কিনা লক্ষ্য করলো। নিঃসন্দেহ হওয়ার জন্য তাদের কাছে গিয়ে পিস্তল পরীক্ষা করে পকেট থেকে নিকেলের বাঁশিটায় 3 বার জোরে ফুঁ দিয়ে গাছের তলায় বসে রিপোর্ট লিখতে লাগলো। 1 সপ্তাহ পরে বন্ডের জ্ঞান ফিরল। অর্ধচেতন অবস্থায় দেখে ঘরে একটা সবুজ আলো। টুলে বসা নার্স ছুটে এসে বন্ডের কপালে ঠান্ডা হাত রাখে। তারপর নাড়ি দেখে। বন্ড চোখে কিছু দেখতে পাচ্ছে না বললেই চলে, তবে ও যে মেয়ে এটুকু সে বুঝতে পারে। বলে, তোমার হাত কি সুন্দর। তার হাতটা ধরে রইল বন্ড। এরপর নার্স চার্টে গিয়ে লিখল 95। তার লেখা হয়ে গেলে ওয়ার্ডের সিস্টারকে ফোন করলো। আয়না দেখে নিজের চুলটা ঠিক করে নেয়, কারণ একটু পরেই বন্ডকে দেখতে আসবেন রেসিডেন্ট মেডিকেল অফিসার। একটু পরে রেসিডেন্ট মেডিকেল অফিসার এলেন। জামাইকার লোক, বয়স অল্প, এডিনোপ্রা থেকে পাশ করা। এই ডাক্তার আসার সঙ্গে সঙ্গে মেট্রোনো হাজুর। তারপর ডাক্তার রিপোর্ট শুনলেন। বন্ডের চোখের পাতা তুলে দেখলেন। এরপর থার্মোমিটার দিয়ে এক হাতে নাড়ি এবং অন্য হাতে নিখুঁত সময় দেখবার জন্য পকেট থেকে ক্রোনোমিটার বার করে দেখতে ক্রোনোমিটার বার করে দেখতে লাগলেন। ঘরে কোনো শব্দ নেই। বাইরে কিংস্টনের রাস্তায় গাড়ি ছুটে চলেছে। বন্ডের নাড়ি দেখা হয়ে যেতে ডাক্তার ক্রোনোমিটার পকেটে ঢুকিয়ে চার্টে কয়েকটা সংখ্যা বসিয়ে ওর কামরা থেকে বেরিয়ে এসে মেট্রনের সঙ্গে কথা বলতে থাকেন। সব ঠিক হয়ে যাবে, জ্বর কমে আসছে, নাড়ি কিছুটা দ্রুত, অ্যান্টিবায়োটিক কমাতে হবে, পরে এই ব্যাপারে সিস্টারকের সঙ্গে কথা বলবো। ইন্টারভেনাস ইঞ্জেকশন দিয়ে যেমন খাওয়ানো হচ্ছে হোক। ডক্টর ম্যাকডোনাল্ড এসে ব্যান্ডেজ পাল্টে দিয়ে যাবেন। জ্ঞান আবার আসবে। কিছু খেতে চাইলে যেন ফলের রস দেওয়া হয়। নরম ধরনের খাবার কিছুদিনের মধ্যে দেওয়া যেতে পারে। কিন্তু বাঁচলো কী করে আমি ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি। এমনকি কিডনি পর্যন্ত জখম হয়নি, মাসেলের ওপর দিয়ে বেরিয়ে গেছে। বুলেটে প্রচণ্ড বিষ ছিল। ভাগ্যিস সাভলামারের ডাক্তারটি সাপের বিষ বুঝতে পেরে সেই মতো চিকিৎসা করেছিলেন। ওকে একটা চিঠি দিতে হবে, আমায় মনে করিয়ে দিও। বলতে গেলে ওই ওর প্রাণ বাঁচিয়েছেন। আর 1 সপ্তাহের মধ্যে রুগীর সঙ্গে যেন কেউ দেখা করতে না আসে। হাই কমিশনারের অফিসে এবং পুলিশকে জানিয়ে দেবেন যে ও ক্রমশ ভালোর দিকে যাচ্ছে। এই লোকটিকে তা আমি জানি না, কিন্তু লন্ডন থেকে ক্রমাগত ওর সম্বন্ধে ফোন আসছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ হবে বোধহয়। এবার কেউ কিন্তু জানতে চাইলে সোজা হাই কমিশনারের অফিসে পাঠিয়ে দেবেন। ডাক্তার একটু থেমে আবার বলে, ও হ্যাঁ, 12 নম্বরে ওর বন্ধুটি কেমন আছে? ওর জন্য আমেরিকার রাষ্ট্রদূত আর ওয়াশিংটন খুব ব্যস্ত, আর ও বারবার কেবল বন্ডের কথা জিজ্ঞাসা করছে। মেট্রন বলল, ওকে নিয়ে বেশি ঝামেলা নেই, তবে নার্সদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি করছে। মনে হয় 10 মধ্যে লাঠি নিয়ে চলতে পারবে। ইতিমধ্যে ওকে পুলিশের লোক এসে দেখে গেছে। কাগজে যে ব্রিজ ভেঙে ট্রেন দুর্ঘটনার কথা লিখেছে তার সঙ্গে ও বোধহয় জড়িত। গ্রিন আইল্যান্ড বন্দরের কাছে কিছু আমেরিকান ট্যুরিস্টও মারা গেছে, তবে ঘটনাটা কাগজে ভালো করে বের হয়নি। পুলিশ কমিশনার নিজে এটা দেখছেন। ডাক্তার এইসব কথা শুনে বলেন, কোথায় কি হচ্ছে এ কথা কেউ আমায় বলে না। অবশ্য আমারও শুনবার তেমন সময় নেই। আচ্ছা, এখন চলি, আরও কয়েকটা রুগী দেখতে বাকি আছে। দিন 10 পরের ঘটনা। বন্ডের ঘরে বহু মানুষের ভিড়। বালিশে ঠেস দিয়ে সে উঠে বসে আছে। এত অফিসার দেখে তার ভালো লাগছে। তার বাঁ দিকে কালো ইউনিফর্মে রুপোলি বেঁচাটা পুলিশ কমিশনার বসে আছেন। ডান দিকে ধরাচুরো পড়ে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি, সঙ্গে কর্মচারী। ওয়াশিংটন থেকে আসা কর্নেল ব্যানিস্টারের সঙ্গে লিটার বেশ সমীহ করে কথা বলছে। সে এখন ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে পারে। এছাড়া লন্ডন থেকে অ্যালেক হিল এসেছে, আর সরকারি চাকরি করা লোকটি গিনি স্টেশন এর কর্তা। তিনি মুগ্ধ দৃষ্টিতে বন্ডের দিকে তাকিয়ে আছেন। তাছাড়া মেরি গুড নাইট খাতা পেন্সিল নিয়ে বন্ডের বিছানার পাশে বসে আছে। সে নোট নিচ্ছে এবং বন্ডের কোনো অসুবিধে হচ্ছে কি না তাও মেট্রনের মতো কথা মতো দেখছে। এখানে বলে রাখি, যারা ভেবেছিলে ট্রেনের চাপায় মেরি গুড নাইট মারা গেল, না, নিশ্চয়ই খেয়াল করেছো লিটার এবং বন্ডের কথা, যেটা আমি তোমাদেরকে পুরোপুরিভাবে পড়ে শুনিয়েছি। আসলে এর কথা অনুযায়ী লিটার ওখানে একটা রবারের পুতুল ফেলে রেখেছিল, যেটার মাথাতেও নকল সোনালি চুল দেওয়া ছিল, এবং দূর থেকে সোনালি চুল দেখে সেটাকে কিন্তু মেরি গুড নাইট বলেই বন্ড এবং স্কারামাঙ্গা মনে করেছিল। আচ্ছা, চলো আবার আমরা গল্পের মধ্যে ফিরে যাই। একটু আগে থেকেই বরঞ্চ পড়তে শুরু করি। তাছাড়া মেরি গুড নাইট খাতা পেন্সিল নিয়ে বন্ডের বিছানার পাশে বসে আছে। সে নোট নিচ্ছে এবং বন্ডের কোনো অসুবিধে হচ্ছে কি না তাও মেট্রনের কথা মতো দেখছে। সেরকম হলে মিটিং ভেঙে দেওয়া হবে। বন্ড মোটেই ক্লান্ত বোধ করছে না, বরং একসঙ্গে এত লোক দেখে ভাবছে তাহলে সে আবার মুখোমুখি হতে পারল। তবে এই মিটিংয়ের আগে লিটারের সঙ্গে কথা বলে সঠিক ঘটনাটা জেনে নিতে পারলে তার ভালো হতো। অনুমতি সে পায়নি। ওদিকে হাই কমিশনার অফিস থেকে নির্দেশ এসেছে কোনো উকিলের দরকার নেই। পুলিশ কমিশনার গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললেন, কমান্ডার বন্ড, আজ আমরা যে এখানে সবাই মিলিত হয়েছি সেটা নেহাত একটা নিয়ম রক্ষার ব্যাপার বলতে পারেন। শুধু প্রধানমন্ত্রীর আদেশ এবং ডাক্তারের অনুমতি নিয়ে এখানে এসেছি। চারিদিকে দারুণ গুজব ছড়াচ্ছে, তাই সঠিক ঘটনার বিবরণ দিতে চাই। সেই সঙ্গে এই দ্বীপটাও শান্ত হবে। এর একটা সন্তোষজনক উত্তর পেলে আর আদালতে যাওয়ার দরকার হবে না, বুঝতে পারছেন? বন্ড হেসে বলে, পেরেছি, যদিও সে এই ব্যাপারে অতলে রয়ে গেল। পুলিশ কমিশনার বলেন, থান্ডারবার্ড হোটেলে সম্প্রতি কয়েকজন আন্তর্জাতিক কুখ্যাত গুন্ডা জমায়েত হয়। তাদের মধ্যে রাশিয়ার সিক্রেট সার্ভিস, মাফিয়া এবং কিউবার সিক্রেট পুলিশও ছিল। এদের উদ্দেশ্য ছিল জামাইকার চিনি শিল্প ক্ষতিগ্রস্ত করা, বেআইনি গাঁজার উৎপাদন বৃদ্ধি করা, জুয়ার আড্ডা বসানো এবং নানাবিধ উপায়ে জামাইকার আইন শৃঙ্খলার অবনতি এবং আন্তর্জাতিক মর্যাদা হ্রাস করা। বন্ড মাথা নাড়ে, একদম ঠিক বলেছেন। পুলিশ কমিশনার বলেন, জামাইকার পুলিশ এবার ওই দলটি সম্বন্ধে বেশ ব্যস্ত হয়ে পড়েছে। আমি এই ঘটনাটা স্বয়ং প্রধানমন্ত্রীকে জানাই, আর এই ব্যাপারটা কয়েকটা মিত্র দেশের সঙ্গে জড়িত থাকায় আমরা ব্রিটেন এবং আমেরিকার থেকে সাহায্য পাই। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আর আমেরিকার সিআইএ থেকে যথাক্রমে প্রতিনিধি পাঠানো হয় মিস্টার নিকলস এবং লিটারকে। এদের খরচ ওরাই বহন করবেন। কথার মাঝে পুলিশ কমিশনার সবার দিকে তাকিয়ে বুঝতে চাইলেন যে ঘটনাটা সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে কিনা। সবাই সায় জানিয়ে মাথা দোলায়, আর বন্ড লক্ষ্য করল যে লিটার তার দিকে তাকিয়ে মাথা নাড়ল।
পুলিশ কমিশনার বললেন, নির্দেশ অনুযায়ী এবং জামাইকার সিআইডির সঙ্গে যোগাযোগ করে বন্ড, নিকলসন এবং লিডার যা করেছে তার তুলনা হয় না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও এটা সমর্থন করলেন। তারপর পুলিশ কমিশনার একগাল হেসে বন্ডের দিকে তাকিয়ে বললেন, আর একটা কাজ বাকি রয়ে গেল বলে তিনি একটা সিল করা প্যাকেট বন্ড কর্নেল ব্যারিস্টার এবং লিডারকে দিলেন। এরপর গর্বের সঙ্গে বললেন, আমাদের গ্রেট ব্রিটেনের কমান্ডার বন্ড আমেরিকা যুক্তরাষ্ট্রের ফেলিক্স লিটার এবং মিস্টার নিকলসনের অনুপস্থিতিতে কর্নেল ব্যানিস্টারকে তাদের সাহস ও বীরত্বের জন্য এবং জামাইকা পুলিশের সেবার জন্য প্রত্যেককে জামাইকা পুলিশ মেডেল প্রদান করলাম। সকলে ওদের অভিনন্দন জানালেন। তারপর মুখর ঘর স্তব্ধ হতে মেরি গুড নাইট হাততালি দিয়ে ওঠে। পরে লজ্জা পেয়ে থেমে যায়। তারপর বন্ড এবং লিটার কোনো মতে দু একটা ধন্যবাদ সূচক কথা বলে। এরপর বিচারপতি জিজ্ঞাসা করেন, সত্যি ঘটনা তো? বন্ড এবং লিটার দুজনেই মাথা নেড়ে বলে, হ্যাঁ স্যার। তারপর বিচারপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মেরিকে বললেন, আপনি দয়া করে প্রত্যেকের সই সাক্ষী জোগাড় করে আমার চেম্বারে পাঠিয়ে দেবেন। আর যদি কিছু মনে না করেন তাহলে সেই সঙ্গে কার্বনগুলোও পাঠাবেন। নিশ্চয়ই মিস্টার লর্ড, মেরি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল। তারপর মেট্রনের নির্দেশে সবাই চলে যাওয়ার কথা। লিটার পা বাড়াতে বন্ড তাকে একটু দাঁড়াতে বলল। তা দেখে মেরি চোখ নাচিয়ে বন্ডকে মৃদু ধমক দিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল। বন্ডের বিছানার ওপর ঝুঁকে পড়ে লিটার বলে, ব্যাপারটা যেভাবে মিটে যাবে তা যেন এখনও ভাবতে পারছি না। সব কিছু এখন ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেল, তার ওপর আবার পুরস্কার পেলাম। কথা বলতে গেলেই বন্ডের পেশিতে টান পড়ছে, কষ্ট হয়। তবু সে কথা বন্ড লিটারকে বলল না, শুধু হাসল। আজ বিকেল 4টের সময় লিটারের চলে যাওয়ার কথা। সে ওকে ছাড়তে চায় না, ওর মতো বন্ধু হয় না, ওর সঙ্গে অতীতের বহু স্মৃতি জড়িয়ে আছে। বন্ড বলল, স্কারামাঙ্গা একটা দারুণ লোক, ওকে জ্যান্ত ধরা উচিত ছিল, ওকে মারা ঠিক হয়নি। এইরকম লোক চট করে দেখা যায় না। এর জবাবে লিটার মুখ খিচিয়ে বলল, যে মারা গেছে তার কথা আবার ভাবছো কেন? আর ওর মতন লোককে মেরে ঠিকই কাজ করেছ, ও একটা খুনে ডাকাত। নইলে তুমি কি চাও যে ও এসে আবার সোনার পিস্তল লুচিয়ে ধরুক? তুমি ইংরেজ, তোমাদের এই একটা বড় বাজে স্বভাব। একবার হারিয়ে দেওয়ার পর তাদের মাথায় তুলে দিয়ে নাচো। রোমেল, ভনিজ এবং গুয়াভিরানকেও নিয়েও সেই একই ব্যাপার করেছ। নেপোলিয়নের কথা নয় ছেড়েই দিলাম। শত্রু মানে শত্রু, অন্য কিছু নয়। তাকে খতম করাই আমাদের একমাত্র কাজ। পোকামাকড় দেখলেই টিপে শেষ করো। এরপরই তো তাই করতে হবে। চলি বলে সে দরজা খুলে ফেলল। চললাম মেরি, বন্ড একটা জিনিয়াস। আমরা চলে এসেছি শেষ পর্ব। পর্বের নামও হচ্ছে শেষ পর্ব, উপসংহার। দিন 7 পরের কথা। বন্ড কোমরে একটা তোয়ালে জড়িয়ে চেয়ারে বসে গুপ্তচর বৃত্তির একটা বই পড়ছে আর নিজের কপালকে দোষ দিচ্ছে। সে অদ্ভুতভাবে সেরে উঠেছে। নার্সদের সেবার তুলনা হয় না। বিশেষ করে একটি নার্সের কথা তার মনে পড়ে যায়। সে আবার বেরিয়ে পড়তে চায় কোন কাজের ভার তার নিয়ে বহু দূরে। 4টে বাজে, লোকেদের দেখা করার সময় হয়েছে। মেরি এলে তার ওপর এক চোট নেবে বন্ড, এবং এটা অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। ইতিমধ্যে মেরি এসে বন্ডের ঘরে ঢুকলো। এই গরমের মধ্যে ওকে যেন টাটকা গোলাপের মতো দেখাচ্ছে। ওর হাতে জরুরি খবর, ডিকান্ডো করার মেশিন। বন্ড সেদিকে তাকিয়ে বলে, কি ব্যাপার? ওই মেশিনটা দেখার পর মেরির ওপর রাখতে গিয়েও রাখতে পারল না। তার আগে মেরি বন্ডের শরীরের খবর নিয়ে বলল, এম তোমাকে একটা খবর পাঠিয়েছেন, প্রাইভেট, লম্বা চিঠি। বন্ডের এখন একটা হাত কাজ করছে। বলল, তুমিই পড়ো। কিন্তু প্রাইভেট যে, মানে অত্যন্ত গোপনীয়। বন্ডের মুখের ভাব দেখে মেরিও আর আপত্তি করল না। বন্ডের বিছানার পাশে বসে মেশিনটা খুলল। তারপর ব্যাগের মধ্যে থেকে টেলিগ্রামটা বার করে শর্ট হ্যান্ডের খাতাটা পাশে রাখল। অনেকগুলো সংখ্যার পাঠোদ্ধার করতে হবে। প্রথমে পাঠাবার সময় এবং তারিখ। মাঝখানের সিলিন্ডারটা ঠিক করে হ্যান্ডেল ঘোরাতে থাকে। এরপর মেশিনের খুপড়ির মধ্যে একটা কথা বেরিয়ে আসতেই সে লিখে নিতে লাগলো,
বন্ড মেরির মুখের ভাব লক্ষ্য করল। সে মুখ হাসিতে ভরে উঠেছে। মেরি বলল, তুমি কি চাও না যে ব্যাকিংহাম প্যালেসে গিয়ে রানী এবং ডিউক অফ উইন্ডসের সামনে হাঁটু গেড়ে বসবে? তখন রানী তোমার কাঁধে তলোয়ার ছুঁয়ে বলবেন, উঠুন নাইট মশাই। এই রকম আর কিছু? নিশ্চয়ই চাই মেরি। বন্ড এবার হাসল, কিন্তু নিজেকে জেমস বন্ড ছাড়া আর কিছু ভাবতে মন চায় না। ওসব আমার ভালো লাগে না। এমও ঠিকই বুঝেছেন, উনিও আমার মতো। তবে ওর উপাধিটা উনি একরকম উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তবে আমার মত বদলাবে না। যাক, একটা চিঠি পাঠিয়ে দাও। এমকেও আমি সন্ধেবেলা একটা চিঠি লিখব। আর কিছু? মেরি বলল, মেট্রন বলেছে যে সামনের সপ্তাহেই তোমার ছুটি, তবে 3 সপ্তাহ পুরো বিশ্রাম নেবার কথা জানিয়েছে। তা কোথায় যাবে কিছু ঠিক করেছো? তবে হাসপাতালের কাছে যাওয়া চাই। কিছু ভাবিনি, তুমি কি বলো? মেরি একটি ইতস্তত করে বলল, মানে আমার বাড়িটা মৈন গ্রামের পাশে। ওখানে একটা বাড়তি ঘরও আছে। সেখানে থেকে কিংস্টনের বন্দরের দৃশ্য দেখা যায়। জায়গাটাও ঠান্ডা। তবে বাথরুম একটা। ওখানে একটা সুবিধে আছে যে জামাইকার এইসব ব্যাপার নিয়ে কেউ মাথাও ঘামায় না। কী সব ব্যাপার নিয়ে? বন্ড হাসল। কোনো ব্যাপার নিয়েই নয়, যেমন ওই এক বাড়িতে থাকার ব্যাপারটাও ওরা আমল দেবে না। আচ্ছা, তোমার শোবার ঘরটা কি গোলাপি আর সাদা ঝিলমিলি দেওয়া? রাতে মশারি খাটিয়ে ঘুমাও? তুমি এসব কথা কি করে জানলে? মেরি অবাক হয়ে যায়। বন্ড এ কথার কোনো জবাব না দিয়ে শুধু হাসে। তাছাড়া আমার বাড়ির কাছেই লুগুয়ানিয়া ক্লাব। তুমি সেখানে গিয়ে ব্রিজ খেলতে পারবে। ভালো হয়ে উঠলে খেলবেও। আড্ডা মারার জন্য অনেক লোক পাবে। আর আমি রান্না করব আর তুমি খাবে। তোমার সব কাজ আমি করে দেবো। সত্যি, মেয়েরা কত না মোহিনী ফাঁদ পাততে পারে। তবু তাতে ধরা দিতে বন্ডের ভালো লাগলো। আবেগে বলল, তুমি কি সুন্দর, কি ভালো। বন্ড এ কথা বলল বটে, তবে একেবারে বেশি দিন কাটানো তার পক্ষে কিছুতেই সম্ভব না। এটা সে মনের অবচেতন মনেও কল্পনা করতে পারে না। ঘরের প্রতিটি দৃশ্য একঘেয়ে উঠতে বাধ্য হবে। মেরি, আমি তোমার কাছে অশেষ ঋণী। বন্ড মেরি আর কিছু বলতে পারল না। তাহলে বন্ধুরা, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান, যেটার আসল লেখক হলো ইয়ান ফ্লেমিং, এবং এটারই পুরো ভাষান্তর করেছেন হচ্ছে নির্মলকান্তি ঘোষ। তাহলে গল্পটা তোমাদের কেমন লাগলো? হয়তো অনেকেই সিনেমাটা দেখে থাকবে। বাস্তবিক ক্ষেত্রে সত্যি বলতে কি, সিনেমাটা আমি দেখিনি। তোমাদের সঙ্গে আমিও এখনই গল্পটা বললাম। আমার তো গল্পটা ভালোই লেগেছে। বেশ অ্যাডভেঞ্চারাস, এবং তার সঙ্গে রহস্যের কিছু জটও কিন্তু বেশ আছে। তোমাদের জেমস বন্ড 007-এর এই গল্পটা কেমন লেগেছে তা কিন্তু আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই বুঝিয়ে দিও। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা একবার ক্লিক করে ব্ল্যাক করে দিও। এটা আমার কাছে অনেক অনেক মাইনে রাখে। যাই হোক, আজ তাহলে পরে এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে বলছি টাটা। আগামী দিনে দেখা হবে আর একটা নতুন গল্পের সাথে। টাটা।